হ্যালো স্টুডেন্টস, হালকেনস্টাইন একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে কনসেপ্ট নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ম্যানেজমেন্ট সেকেন্ড পেপারের চ্যাপ্টার 3, যেটি হচ্ছে পরিকল্পনা প্রণয়ন এবং সিদ্ধান্ত গ্রহণ। সো চলো শুরু করা যাক। প্রথমেই আসি, পরিকল্পনা বলতে নর্মালি কি বোঝায়। আমরা যে কোনো অর্গানাইজেশন কিংবা প্রতিষ্ঠানের কথা যদি চিন্তা করি, তাহলে তাদের কোনো একটা স্পেসিফিক লক্ষ্য বা গোল থাকে। এখন সেই গোল বা লক্ষ্যটা অর্জনের জন্য যে স্ট্র্যাটেজিস বা কৌশলগুলো তৈরি করা হয়, সেই কৌশল তৈরি করার যে প্রক্রিয়া কিংবা প্রসেস, তাকেই আমরা বলছি পরিকল্পনা। এখন সেই পরিকল্পনাটা বেসিক্যালি হচ্ছে একটা স্ট্রাকচার বা অ্যানাটমি হিসেবে কাজ করে আমার যে গোলটা ফিক্স করেছি সেই গোলটা অ্যাচিভমেন্টের জন্য। এখন পরিকল্পনার অনেক ধরনের ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য থাকতে পারে। এখন আমরা হচ্ছে উত্তম পরিকল্পনার ক্ষেত্রে কি কি বৈশিষ্ট্য থাকতে পারে সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে একটু দেখব। সো চলো প্রথমত আসে কি, নির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য। এই যে তোমাকে বললাম প্রত্যেকটা অর্গানাইজেশনের একটা গোল বা উদ্দেশ্য থাকে বা লক্ষ্য থাকে, সেই লক্ষ্যে কিন্তু হচ্ছে পরিকল্পনাটা সাজানো হয়। তারপর হচ্ছে কি, ভবিষ্যৎ দিক নির্দেশনা। আমি যখন দেখব যে হচ্ছে আমার গোলটা ফিক্সড, সেই ক্ষেত্রে আমি তখন ওই গোলটাকে বেস করেই আমি আমার ফিউচারে কি করতে যাচ্ছি, আমার ফিউচারের ক্ষেত্রে আমার স্ট্র্যাটেজিসগুলো কীরকম হবে, সেটার সুন্দর একটা ম্যাপিং করি আমি, বা একটা ছকে সাজাই জিনিসটাকে। সো এটা আলটিমেটলি হচ্ছে আমাকে ভবিষ্যৎ একটা দিক নির্দেশনা দেয়। তারপর হচ্ছে নিরবচ্ছিন্নতা কিংবা কন্টিনিউইটি। কন্টিনিউইটি বিষয়টা এরকম যে তুমি প্ল্যানিং করলে ঠিক আছে, একটা স্পেসিফিক টাইম পিরিয়ডের জন্য তুমি প্ল্যানিং করেছো, হতে পারে সেটা 1 সপ্তাহ, হতে পারে সেটা হচ্ছে 1 মাস বা 6 মাস। এখন মনে করো 6 মাস পরে তোমার প্রজেক্টটা শেষ হয়েছে। তোমার প্রজেক্ট শেষ হওয়া তো মানে এটা না যে হচ্ছে তোমার অর্গানাইজেশনটা আর নাই, বা তোমার অর্গানাইজেশনের কোনো এক্সিস্টেন্সই নাই, ওইটা ওখানেই শেষ। ব্যাপারটা তো সেরকম না। ওই প্রজেক্টটা শেষ হয়েছে, তোমার যে তুমি প্ল্যান করেছিলে বা প্ল্যানিং ছিল তোমার, সেই প্ল্যানিংয়ের আউটকামটা তুমি দেখতে পাবা যে হচ্ছে কি তোমার সাকসেস এসছে নাকি হচ্ছে তোমার প্রজেক্টটা ফেল করেছে। তার মধ্যে থেকে যদি তোমার সাকসেস বা তোমার হচ্ছে যদি সফলতা আসে ওই প্রজেক্টে, ওই প্ল্যানিংয়ের মাধ্যমে, সেখান থেকে তুমি একটা লার্নিং নিতে পারো যে কি তোমার আগের স্ট্র্যাটেজিসগুলো ইফেক্টিভ ছিল, এফিশিয়েন্ট ছিল। যদি ফেলিওর আসে তখন তোমাকে চেঞ্জ করতে হবে প্ল্যানটা। পরবর্তীতে যখন ওই টাইপের সিমিলার আর কোনো প্রজেক্টের মধ্যে তুমি ইনভেস্ট করতে যাবে, তখন তোমাকে মাথায় রাখতে হবে যে একটা জিনিস, সেটা হচ্ছে কি, আগের বার যখন হচ্ছে আমি প্ল্যান করেছিলাম, আমার পরিকল্পনার মধ্যে যে অংশগুলো ছিল সেগুলো আলটিমেটলি আমাকে সাকসেস এনে দেয়নি এবং আমার ফেলিওরের বা আমার ব্যর্থতা ঘটিয়েছে। তখন তুমি ওই যে স্পেসিফিক সেক্টরগুলো ছিল প্ল্যানিংয়ের মধ্যে, সেগুলোকে তুমি চেঞ্জ করবে, মডিফাই করবে এবং নতুন কোনো স্ট্র্যাটেজি নিয়ে আসবে। সো আলটিমেটলি এখানে হচ্ছে কি, তুমি একবার প্ল্যান করেই থেমে নেই, তোমাকে পরবর্তীতে আবার প্ল্যান করতে হচ্ছে, যেহেতু হচ্ছে তুমি লং টার্মে চিন্তা করছো যে তোমার অর্গানাইজেশনটা রান করবা। সো সেক্ষেত্রে ডেফিনেটলি প্ল্যানিংয়ের মধ্যে একটা নিরবচ্ছিন্নতা কিংবা কন্টিনিউটির ব্যাপার থাকে। তারপর আসে পূর্বানুমান কিংবা হচ্ছে ফোরকাস্টিং। ভবিষ্যতে কি হবে সেই সম্পর্কে আগাম যে ধারণা, সেটাকে বলা হয় পূর্বানুমান। এটা আলটিমেটলি আমাকে একটা হেল্প করে। সেই হেল্পটা হচ্ছে কি, যখন ইন ফিউচার তোমার সামনে চ্যালেঞ্জেস আসবে, সেই চ্যালেঞ্জ সম্পর্কে তোমার যদি আগে থেকে একটা আইডিয়া বা নলেজ থাকে, তখন দেখবা যে হচ্ছে তুমি সেই চ্যালেঞ্জটাকে অপরচুনিটিতে কনভার্ট করার মতো হচ্ছে স্ট্রেংথ পাচ্ছ বা শক্তি পাচ্ছ। কিন্তু যদি পুরো ব্যাপারটি তোমার কাছে আননোন হয়, একেবারে অপরিচিত হয়, তোমার যদি কোনো ধারণাই না থাকে এরকম কিছু ইন ফিউচারে তোমার সাথে হতে যাচ্ছে বা তুমি ফেস করতে যাচ্ছ, সেই জায়গায় তুমি প্রিপারেশন নেওয়ার সময়টা কিন্তু কম পাচ্ছ, যেটি আলটিমেটলি তোমার ওই যে চ্যালেঞ্জটাকে কিন্তু তোমার জন্য একটা হুমকিতে পরিণত করবে। সো সে সম্পর্কে যদি হচ্ছে আমি ওই সমস্যাটা সমাধান করতে চাই বা প্রবলেমটা উতরাতে চাই, সেক্ষেত্রে আমার পূর্বানুমান বা ফোরকাস্টিংটা আমাকে হেল্প করে। আমি আগে থেকেই আমি যে স্ট্র্যাটেজিসগুলো নিচ্ছি তার নেগেটিভ পয়েন্টস কিংবা হচ্ছে নেগেটিভ আউটকাম কী কী হতে পারে, কী কী চ্যালেঞ্জেস হতে পারে, আমার সামনে কী কী ডিফিকাল্টিস আসতে পারে, সেই সম্পর্কে আমি আগে থেকে কিছু ধারণা নিয়ে রাখলাম, যার জন্য হচ্ছে আমি কিছু হচ্ছে সমাধান কিংবা সলিউশনও চিন্তা করে রাখলাম। এরপরে আসে মিতব্যয়িতা কিংবা হচ্ছে ইকোনমি। মানেটা কি, আমার কাছে রিসোর্সেস আছে, আমার পর্যাপ্ত পরিমাণ রিসোর্স দরকার নাই, যা আছে তা দিয়ে কিভাবে আমি আমার বেস্ট আউটকামটা এনশিওর করতে পারছি।
এটা হচ্ছে কি এখানে অপচয়ের ব্যাপারটা আসছে। ডেফিনেটলি সম্পদ যখন থাকে অপচয়ের ব্যাপারটি অটোমেটিক্যালি চলে আসে। তুমি অপচয় কিভাবে কমাতে পারো কিংবা অপচয় কিভাবে রোধ করতে পারো সেই জায়গা থেকে কিন্তু মিতব্যয়িতার কনসেপ্টটা আসছে। এবং তোমার কাছে যে সীমিত সম্পদটি আছে সেই সীমিত সম্পদকে তুমি কিভাবে ইফেক্টিভলি ইউজ করে তার মধ্য থেকে বেস্ট আউটকামটা নিয়ে আসতে পারো, সেই জায়গা থেকে হচ্ছে আমাদের এই মিতব্যয়িতার কনসেপ্টটা কাজ করে। সো এখানে তোমরা বলতে পারো যে হচ্ছে কি অপচয় রোধ করা বা কমানো, এবং সম্পদের সুষ্ঠু ব্যবহার। আচ্ছা, এখানে আকার হবে না মোস্ট প্রবাবলি। ওকে, এরপরে যদি হচ্ছে আমরা দেখি এখানের মধ্যে সহজবোধ্যতা আছে। আমার প্ল্যানিংটা যেন এরকম না হয় আমি এমন কোনো ওয়ার্ড এখানে ইউজ করছি যেটা আমার যারা এমপ্লয়ি আছে, যারা পরবর্তীতে প্ল্যানিংটা দেখবে বা পড়বে, তাদের কাছে জিনিসটা বোঝা বা বোধগম্য হচ্ছে না। তখন আলটিমেটলি তারাই কিন্তু হচ্ছে প্রবলেম ফেস করবে যখন প্ল্যানটা এক্সিকিউট করতে যাবে। একজন ব্যবস্থাপক হিসেবে আমি প্ল্যানটা দিচ্ছি, আমি তাদেরকে ডিরেকশনটা দিচ্ছি, কিন্তু ইমপ্লিমেন্টেশন রিলেটেড কোনো প্রসেসের সাথে তো হচ্ছে আমি ডিরেক্টলি হচ্ছে এখানে ইনক্লুড হচ্ছি না। তাইলে এই ইমপ্লিমেন্টেশনটা করছে কারা? আমার অর্গানাইজেশনের যারা এমপ্লয়ি আছে, যারা একেবারে বটম লেভেলে কিংবা হচ্ছে লোয়ার লেভেলের মধ্যে কাজ করছে, তারা আমার প্ল্যানিং, আমার স্ট্র্যাটেজিস, আমার কৌশল যাই আছে সব কিছু হচ্ছে বাস্তবায়ন করছে বা ইমপ্লিমেন্ট করছে। সেই ক্ষেত্রে সেই জায়গায় আমার কৌশলটা যদি এরকম হয়ে থাকে যে সেটি বোঝার কোনো উপায় নাই বা দুর্বোধ্য, তখন আলটিমেটলি হচ্ছে সেই জায়গাতে অনেক ধরনের প্রবলেমস অ্যান্ড চ্যালেঞ্জেস হচ্ছে আমার যারা এমপ্লয়ি আছে তাদেরকে ফেস করতে হয়। নমনীয়তা বা ফ্লেক্সিবিলিটি মানে হচ্ছে কি পরিবর্তনশীলতা থাকতে হবে। আমার সিচুয়েশন অনেক সময় অনেক কারণে চেঞ্জ হতে পারে। এখন সেই চেঞ্জটার সাথে তাকে হচ্ছে আমার সাথে রেখে, মানে সেই চেঞ্জটার সাথে রেখে আমি কিভাবে নতুন নতুন স্ট্র্যাটেজি বিল্ড আপ করতে পারি যাতে হচ্ছে আমি সেই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে পারি, ওটার সাথে নিজেকে আপডেট করা, আপগ্রেড রাখা, এই দুইটা কাজ আমি কিভাবে করতে পারি সেই জিনিসটাই হচ্ছে আমাকে নমনীয়তার ব্যাপারটা শেখায়। এরপরে বুদ্ধিমত্তার প্রয়োগ, অ্যাপ্লাইং থটফুলনেস, মানে তোমার যে ক্রিয়েটিভিটি লেভেলটা আছে, তোমার যে চিন্তাশীলতা, চিন্তা শক্তি, বুদ্ধিমত্তা, তার মধ্যে তুমি কিভাবে কোনো একটা জিনিসকে চিন্তা করো। মনে করো হচ্ছে তোমার চ্যালেঞ্জ আছে, ঠিক আছে, এখন ওই চ্যালেঞ্জকে তুমি অপরচুনিটি করবার জন্য তুমি কি কি জিনিস ভাবছো বা তুমি কি কি ওয়ে ভাবছো যার মাধ্যমে হচ্ছে তোমার ওই প্রবলেমটা সহজে কাটানো যায়, ওই জিনিসটাকে আমরা বলছি বুদ্ধিমত্তা। কিংবা তোমার যে বিজনেস মডেল কিংবা বিজনেস আইডিয়া, তার মধ্যে নতুন কি কি এমন কিছু ইনক্লুড করছো যেটা আলটিমেটলি তোমার ইফেক্টিভিটি লেভেলটাকেই বাড়িয়ে দেয়, সো সেটাকে আমরা বলছি বুদ্ধিমত্তা। তারপর হচ্ছে সৃজনশীলতা কিংবা হচ্ছে ক্রিয়েটিভিটি, নতুন কিছু চিন্তা করো। তুমি ভাবছো ঠিক আছে, এই যে বুদ্ধিমত্তা প্রয়োগ করছো, তোমার ইন্টেলিজেন্স প্রয়োগ করছো ঠিক আছে, কিন্তু নতুন কিছু ভাবো। আগে যারা বা আগে যেই ধরনের কোনো চিন্তা ভাবনা অন্য কেউ করে যেতে পারেনি, যদি ক্রিয়েটিভিটির ব্যাপারটি থাকে সেটি কিন্তু হচ্ছে ইনোভেশন নিয়ে আসে বা হচ্ছে তোমার অভিনবত্ব নিয়ে আসে, যেটি কাস্টমারদেরকে খুব সহজেই অ্যাট্রাক্ট করে এবং আলটিমেটলি তোমার প্রোডাক্টের ভালো একটা অ্যাডভার্টাইজমেন্ট নিশ্চিত করে। তারপর হচ্ছে সম্পদের সুষ্ঠু ব্যবহার, ডেফিনেটলি তোমার কাছে যা যা রিসোর্সেস থাকবে সেই রিসোর্সগুলোর বেস্ট আউটকাম বা তাদেরকে ব্যবহার করে, সেই রিসোর্সগুলোকে ব্যবহার করে তোমাকে সর্বোচ্চ বা সর্বোত্তম হচ্ছে যে প্রোডাক্টিভিটি লেভেলটা তুমি, উৎপাদনশীলতাটা তুমি এনশিওর করতে পারো, সেটা তোমাকে করতে হবে এই সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে। তারপর আসছে কি বাস্তবমুখী, রিয়েলিস্টিক হতে হবে। তোমার পরিকল্পনাটা তা এমন যেন না হয় যেন সেটি অবাস্তব বা সেটি অ্যাচিভেবল না বা অর্জন করা যায় না, এরকম কোনো থিংস বা ক্যারেক্টারিস্টিক্স যেন তোমার পরিকল্পনার মধ্যে না থাকে। সেটি অবশ্যই বাস্তবসম্মত হতে হবে এবং অর্জনযোগ্য হতে হবে। তারপর আসে হচ্ছে গ্রহণযোগ্যতা। তোমার পরিকল্পনাটা যারা বাস্তবায়ন করবে, যে এমপ্লয়িরা আছে, তাদের কাছে ওই পরিকল্পনাটা একসেপ্টেবল কিনা, তারা জিনিসটা একসেপ্ট করতে পারছে কিনা সেটা তোমাকে চিন্তা করতে হবে। সো তাদের একসেপ্টেবিলিটির বেসিসে তোমাকে হয়তোবা পরিবর্তন
করতে হতে পারে তোমার পরিকল্পনাটা, কিংবা হচ্ছে মডিফাই করতে হতে পারে। তারপর হচ্ছে তথ্য নির্ভর, ডেফিনেটলি পরিকল্পনার মধ্যে পর্যাপ্ত পরিমাণে ইনফরমেশন থাকতে হবে কিভাবে কাজটা এগিয়ে নিয়ে যেতে হবে এবং সফলভাবে সম্পাদন করতে হবে। ইনফরমেশনের যদি হচ্ছে ল্যাকিংস থাকে বা তথ্যের যদি অপ্রাচুর্যতা থাকে, সেই জায়গায় কিন্তু আলটিমেটলি কাজটা অনেক কঠিন হয়ে যায়। সো যত বেশি তথ্যবহুল করা যায় এবং তথ্যগুলো যত বোধগম্য হয়, তত বেশি হচ্ছে আমার প্ল্যানটা এক্সিকিউট করা সহজ হয়। এরপরে হচ্ছে সমন্বয় সাধন। ডেফিনেটলি তোমার অর্গানাইজেশনের মধ্যে অনেকগুলো ডিপার্টমেন্ট থাকবে, এইচআর, তারপর হচ্ছে ফাইন্যান্স, মার্কেটিং, কর্পোরেট, অনেক ধরনের ডিপার্টমেন্ট থাকবে। সবগুলো ডিপার্টমেন্টের নানা রকমের অ্যাক্টিভিটিস আছে, কিন্তু সব অ্যাক্টিভিটিসের একটা সার্টেইন সেন্ট্রাল ফোকাল পয়েন্ট বা ফোকাস পয়েন্ট থাকবে, সেটা হচ্ছে ওই প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক লক্ষ্য, এবং সেটা অর্জনের জন্য হচ্ছে তারা তাদের অ্যাক্টিভিটিসগুলো করবে। সো সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্যে সমন্বয় থাকতে হবে বা কোঅর্ডিনেশন থাকতে হবে। লাস্টলি সামঞ্জস্যতা বা ব্যালেন্সিং, মানে হচ্ছে কি এই যে তাদের অ্যাক্টিভিটিসগুলো করছে, এরকম যেন না হয় এগুলো যেন খাপচারা হয়ে যাচ্ছে। মানে এইচআর একরকম কাজ করছে, যেই কাজের সাথে আমার ফাইন্যান্সিং কিংবা অ্যাকাউন্টসের কোনো রিলেশনই নাই, টোটালি ডিফারেন্ট কিছু, সেই জায়গাতে কিন্তু ব্যালেন্সটা নষ্ট হয়ে যায়। সো সবার যেহেতু লক্ষ্য এক, পরস্পরের সাথে সামঞ্জস্য রেখে, রিলেশন রেখে, কিংবা হচ্ছে তোমার যেন বোধগম্য হয় সব কিছু, সেইভাবে হচ্ছে আলটিমেটলি আমার অ্যাক্টিভিটিসগুলোকে পরিচালনা করতে হবে। সো এটি গেল হচ্ছে আমার সামঞ্জস্যতা কিংবা ব্যালেন্সিং। তারপর হচ্ছে কি পরিকল্পনার প্রভাব বিস্তারকারী উপাদান। আমার পরিকল্পনার উপর আলটিমেটলি কি কি ইমপ্যাক্ট বা হচ্ছে প্রভাব ফেলতে পারে কি কি জিনিস। প্রথমত আসে হচ্ছে প্রাতিষ্ঠানিক লক্ষ্য। ডেফিনেটলি আমার অর্গানাইজেশনাল গোল যেটি হবে সেটি ডিফাইন করবে আমার লক্ষ্য কি হচ্ছে। আমার লক্ষ্য বলতে হচ্ছে আমার পরিকল্পনাটা কি হচ্ছে, আমার পরিকল্পনার স্ট্র্যাটেজিগুলো কি হচ্ছে, সেটি হচ্ছে আমার লক্ষ্য দ্বারা নির্ধারিত হয়। তারপর এই কাজের প্রকৃতি বা নেচার অফ ওয়ার্ক, আমার কাজটা কি ধরনের হতে যাচ্ছে, আমার কাজটা হচ্ছে কতটুকু বা কয়টি স্টেপ থাকবে, কয়টি ধাপ থাকবে, তারপর হচ্ছে প্রত্যেকটি ধাপে আমি কি পরিমাণ ম্যান পাওয়ার নিয়োগ করছি, তারপর হচ্ছে কি পরিমাণ মেশিনারিজ রাখছি আমি প্রত্যেকটা কাজ সম্পাদনের জন্য। সব কিছু আলটিমেটলি পুরো কাজের প্রসেসিংটাই হচ্ছে এই পরিকল্পনার উপর প্রভাব বিস্তার করে। তারপর কি নির্বাহীদের জ্ঞান এবং দক্ষতা, নলেজ অ্যান্ড স্কিলস অফ এক্সিকিউটিভ। এক্সিকিউট করছে কারা? এক্সিকিউট করছে হচ্ছে যাদেরকে হচ্ছে আমি ডিরেক্ট করছি বা প্ল্যানটা দেখাচ্ছি। মানে বলতে পারো হচ্ছে একেবারে যারা টপ লেভেল ম্যানেজমেন্ট, তারা তো হচ্ছে জাস্ট অর্ডার দেয়, ওই অর্ডারটা পাস হয়ে আসে মিড লেভেল ম্যানেজমেন্ট কিংবা যারা ডিপার্টমেন্টের হেড আছে তাদের কাছে। এখন তাদের কাছ থেকে অর্ডারটা হচ্ছে যাদের কাছে যায়, তারা হচ্ছে একেবারে বটম লেভেল ম্যানেজমেন্ট কিংবা হচ্ছে লোয়ার লেভেল ম্যানেজমেন্টে হচ্ছে যারা কাজ করছে তাদের কাছে। সো সেই হিসাবে তুমি যদি চিন্তা করে থাকো যে হচ্ছে এখানে যারা আলটিমেটলি এক্সিকিউট করছে তোমার প্ল্যানিংটা, তাদের কতটুকু নলেজ আছে, ওই বা তাদের স্কিল সেটটা কী ধরনের, তুমি তাদেরকে যে কাজটি করতে দিয়েছো সেই কাজে তারা কতটুকু পারদর্শী বা কতটুকু ইফেক্টিভনেসের সাথে তারা ওই কাজগুলো করতে পারছে, সেটা তোমাকে দেখতে হবে। নির্বাহীদের যদি পর্যাপ্ত পরিমাণ জ্ঞান এবং দক্ষতা না থাকে, সেক্ষেত্রে তুমি তাদের জন্য হচ্ছে ট্রেনিং বা হচ্ছে ওয়ার্কশপ, সেমিনার এগুলোর ব্যবস্থা করতে পারো। এরপর আসে হচ্ছে নির্বাহীদের মনোভাব, তাদের মেন্টালিটিটা কীরকম, তারা কি ব্যক্তি স্বার্থকে বড় করে দেখে নাকি হচ্ছে কমন যে হচ্ছে আমার ইন্টারেস্ট, সামষ্টিক যে স্বার্থ সেটিকে বড় করে দেখছে। পাশাপাশি কাজের প্রতি তাদের ডেডিকেশন কতটুকু, কাজের প্রতি তাদের প্যাশন কতটুকু, তারা হচ্ছে কিভাবে চিন্তা করছে যে হচ্ছে আলটিমেটলি অর্গানাইজেশন তাদের জন্য কতটুকু ভাবে, সেটাকে তারা কি পরিমাণে রিয়েলাইজ করছে। এই সব কিছু মিলেই কিন্তু তাদের যে মেন্টালিটি, অর্গানাইজেশনের প্রতি তাদের যে গুডউইল, সেই সব কিছু কিন্তু এর মাধ্যমে বিল্ড হয় বা তৈরি হয়। এরপর হচ্ছে কর্মনীতি বা ওয়ার্ক পলিসি। ওয়ার্ক পলিসিটা হচ্ছে ডিফাইন করে দেয় আমার কাজে কি কি করা যাবে, কি কি করা যাবে না। দেখো শুরুতেই কিন্তু হচ্ছে আমাকে কর্মনীতিটা নির্ধারণ করতে হচ্ছে। আমার অর্গানাইজেশন যখন হচ্ছে আমি চালাচ্ছি, ডেফিনেটলি সেখানে কিছু স্পেসিফিক রুলস অ্যান্ড রেগুলেশনস থাকবে, যেটা বা যেই রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো অর্গানাইজেশনের যতগুলো সেক্টরস আছে, বলতে পারো তোমার এইচআর, হিউম্যান রিসোর্স সেক্টর, অ্যাকাউন্ট সেক্টর, ফাইন্যান্স সেক্টর, মার্কেটিং সেক্টর, সবগুলো সেক্টরের জন্যই তোমার ওই রুলস অ্যান্ড রেগুলেশনস যেগুলো তুমি সেট করেছো সেগুলো সমভাবে অনুসৃত হতে হবে। এগুলোকেই আমরা বলছি কর্মনীতি। এই নীতিটাকে মেনে তারপর হচ্ছে ওই অ্যাক্টিভিটিসগুলো তারা করবে, তাদের ডিপার্টমেন্ট ওয়াইজ যে অ্যাক্টিভিটিসগুলো আছে। নীতি লঙ্ঘিত হলে সেক্ষেত্রে হচ্ছে স্পেসিফিক যে শাস্তি প্রদান, সেই শাস্তি প্রদানের ব্যবস্থাটিও থাকবে। সো এগুলোর মাধ্যমে কিন্তু আলটিমেটলি কর্মনীতির ব্যাপারটি নির্ধারিত হয় এবং এই কর্মনীতির ব্যাপক একটি প্রভাব দেখা যায় পরিকল্পনার প্রণয়নের ক্ষেত্রে। সো তারপরে আসি
আর্থিক অবস্থা, আমার ইকোনমিক্যাল ক্যাপাবিলিটি কতটুকু, আমি আর্থিকভাবে কতটুকু সক্ষম, আমার যে অর্গানাইজেশনের জন্য আমি যে বিজনেস প্ল্যান বা বিজনেস মডেলটা সাজিয়েছি সেটি এক্সিকিউট করার জন্য আমার ইকোনমিক্যাল ক্যাপাবিলিটি কতটুকু আছে, তার বেসিসে হচ্ছে আমি পরিকল্পনাটা করব। তারপর পরিকল্পনা প্রণয়নে প্রাপ্ত সময়, সময় এখানে অনেক বেশি ম্যাটার করে। হ্যাঁ, আমি একটা বিজনেস মডেল নিলাম, এখন সেই বিজনেস মডেলটা রান করার জন্য আমার হাতে পর্যাপ্ত সময় আছে কিনা সেটা আমাকে সবার আগে চিন্তা করতে হবে। যদি আমার হাতে সময় থাকে তখন হচ্ছে সময় নিয়ে আমি আরও চেষ্টা করবো যে হচ্ছে অল্টারনেটিভ খুঁজে বের করার। আমার হাতে যত বেশি অল্টারনেটিভস থাকবে, আমার ডিসিশনটা কিংবা আমার প্ল্যানিং সিস্টেমটা তত সহজ হবে, তত ইফেক্টিভ হবে। যদি হচ্ছে অল্টারনেটিভস কম থাকে, সময় কম থাকে, তখন হচ্ছে ডেফিনেটলি আমি অনেকগুলো অল্টারনেটিভসের মধ্যে দিয়ে গো থ্রু করতে পারবো না, বা অনেকগুলো অল্টারনেটিভস আমি ইভালুয়েট করার সুযোগ পাবো না। সো সেক্ষেত্রে সময় অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পরিকল্পনার উপর। সময় কম, সেক্ষেত্রে হচ্ছে আমার হাতের কাছে যা কিছু আছে আমি সেগুলোর মাধ্যমে এমন একটা প্ল্যান দাঁড় করাচ্ছি। সো আলটিমেটলি এটা কিন্তু হচ্ছে আমার প্ল্যানিং সিস্টেমকে ভালোই ইফেক্ট ফেলে, বা প্ল্যানিং সিস্টেমের উপর ভালো একটা ইম্প্যাক্ট ফেলে। এরপর প্রতিযোগীদের অবস্থা, কারেন্ট যে মার্কেট কন্ডিশন, সেই মার্কেটে আমার কম্পিটিটরস কারা, আমাকে তাদের সম্পর্কে ভালো একটা নলেজ থাকতে হবে, কিংবা তাদের যে প্রোডাক্ট সেই প্রোডাক্টের কোয়ালিটি কেমন, ওই কোয়ালিটির বেসিসে কাস্টমার ডিমান্ড কীরকম, কাস্টমাররা কীরকম কোয়ালিটি অ্যাকচুয়ালি চাচ্ছে, কীরকম কোয়ালিটি অ্যাকচুয়ালি আমার কম্পিটিটররা তাদেরকে প্রোভাইড করছে, এই দুইটার মধ্যে আমাকে সামঞ্জস্যতাটা খুঁজে বের করতে হবে। তারপর আমি চিন্তা করব যে আমি নতুন কি কি দিতে পারি আমার কাস্টমারদের, বা আমার প্রোডাক্ট ওরিয়েন্টেশন কিংবা প্রোডাক্ট ডিজাইনিং এর মধ্যে আমি নতুন এমন কি কি ইমপ্লিমেন্ট করতে পারি বা এমন কি নিয়ে আসতে পারি যেটি আমার যারা কম্পিটিটরস আছে তাদের থেকে আমাকে এগিয়ে রাখবে। এখানে একটা ব্যাপার আসে, সেটা হচ্ছে কি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, প্রতিযোগিতামূলক সুবিধা। সেই সুবিধাটা তখনই আসে যখন তোমার প্রোডাক্টের এমন কিছু কোয়ালিটি থাকবে যেটা হচ্ছে তোমার যারা কম্পিটিটরস আছে মার্কেটে তাদের মধ্যে নেই। তারপর আসে কি রাজনৈতিক অবস্থা। দেখো, বাংলাদেশের কথা যদি চিন্তা করে, এখানে পলিটিক্যাল স্ট্যাবিলিটি বলতে কিছুই নেই। এক একটা সরকার আসবে, নতুন করে এক একটা স্ট্রাকচার আসবে, সেই অনুযায়ী সব কিছু চেঞ্জ হবে। সো রাজনৈতিক অবস্থার ব্যাপক একটা ইফেক্ট বা ইম্প্যাক্ট এখানে হচ্ছে পরিকল্পনার উপরে পড়ে। এরপরে কি পরিকল্পনার লক্ষ্যটা আমরা এখন দেখব। প্রথমত হচ্ছে কি উদ্দেশ্য বা অবজেক্টিভ। পরিকল্পনার মেইন লক্ষ্য হচ্ছে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য বা লক্ষ্য অর্জন। আমার অর্গানাইজেশনাল গোল ফুলফিলমেন্টের উপর বেস করেই প্ল্যানিংটা করা হয়। তারপর সময়সীমা, প্রত্যেকটা পরিকল্পনা বাস্তবায়নের জন্য একটা টাইম ফ্রেম নির্দিষ্ট করে দেওয়া হয়। এখন সেই টাইম ফ্রেমের মধ্যে থেকেই হচ্ছে কি আমাকে পরিকল্পনাটা বাস্তবায়ন করতে হয়। এখন বলতে পারো যে হচ্ছে কি তুমি তোমার যারা এমপ্লয়িজ, যারা হচ্ছে এক্সিকিউটিভ আছে, তাদের জন্য হচ্ছে তুমি ওইটার ডেডলাইন ফিক্স করে দিলে, সেটা আলটিমেটলি তাদেরকে পুশ করবে বা মোটিভেট করবে যে আমার হাতে সময় এতটুকু আছে, এই সময়ের মধ্যে আমাকে কাজটা শেষ করে ফেলতে হবে এনি হাও। তখন তারা সেই মোটিভেশনটা পাবে বা সেই মোটিভেটিং ফ্যাক্টরটা তখন তাদের জন্য এনশিওর হবে। সো এখানে ডেফিনেটলি সময়সীমা কি করছে, আমার পরিকল্পনার একটা লক্ষ্য নির্ধারণ করছে। তারপর কি বাজেট, পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে বাজেট বলা হয়। দেখো, অর্থ বছর বলতে একটা ব্যাপার আছে যেটা সম্ভবত খুব মানে তোমরা সবাই হয়তো বা পরিচিত। দেখো, অর্থ বছর হচ্ছে কি যখন কোনো একটা দেশের সরকার তার দেশের বিভিন্ন খাতে কি পরিমাণ বিনিয়োগ করবে তার একটা আর্থিক পরিকল্পনা প্রণয়ন করেন এক বছরের জন্য, সেই বছরটিকে আমরা বলি অর্থ বছর। বাংলাদেশের হিসাবে যদি আমরা চিন্তা করতে যাই, আমাদের অর্থ বছর শুরু হয় জুলাই মাসের 1 তারিখ থেকে, অর্থ বছর শেষ হয় জুনের 30 তারিখে। সো সেই হিসাবে ওই স্পেসিফিক টাইম পিরিয়ডের মধ্যে সরকার কোন খাতে কি পরিমাণ অর্থ বিনিয়োগ করছে, সেটা হতে পারে তোমার শিক্ষা, শিল্প, বাণিজ্য, এই সমস্ত খাতগুলোতে, বা চিকিৎসা, এগুলাতে কি কি পরিমাণ অর্থ বিনিয়োগ করছে তার একটা খসড়া প্রণয়ন করা হয়, এবং সেই খসড়াটা সবার জন্য অ্যাভেলেবল বা উন্মুক্ত করে দেওয়া হয়, যাতে করে ওইটা দেখে জনগণ বুঝতে পারে যে হচ্ছে আলটিমেটলি আমার বাজেট কত হচ্ছে। সো বাজেট বলতে বোঝানো হয় একটা ধনাত্মক বা সংখ্যাত্মক প্রকাশ পরিকল্পনার, যে কি পরিমাণ ইনভেস্টমেন্ট হতে যাচ্ছে আমার ওই স্পেসিফিক বিজনেস মডেল কিংবা বিজনেস আইডিয়াতে। তারপর সেখানে একটা মিশন কিংবা অভিলক্ষ্য থাকবে। মিশন বলতে কি বোঝায়, দেখো, ভিশনের একটা পার্ট হচ্ছে মিশন। ভিশনকে যদি তুমি বৃহত্তর কোনো একটা লক্ষ্য বলে চিন্তা করো, ওই বৃহত্তর লক্ষ্যটাকে কয়েকটি ধাপে যদি ভাগ করো তুমি, কিংবা কয়েকটি ভাগে যদি ভাগ করো, তাহলে সেই ভাগগুলোর একটা ভাগকে তুমি বলতে পারো হচ্ছে মিশন। তাহলে দেখো, ভিশনের একটা পার্ট হচ্ছে মিশন। দীর্ঘমেয়াদী অর্জনের জন্য বড় আকারের কোনো লক্ষ্য নির্ধারণ করাকে বলা হয় ভিশন কিংবা রূপকল্প। দীর্ঘমেয়াদী মেয়াদ
ডেফিনেটলি সেটার এবং বড় কোনো একটা লক্ষ্য। এখন তাকে যদি ভাগ করে কোনো একটা ছোট লক্ষ্য তুমি করো, সেটা হবে মিশন। এই যে সংগঠনের উপর থেকে নিচের পর্যায় পর্যন্ত বিভিন্ন স্তরে যে লক্ষ্য নির্ধারণ করা হয়, তাকে বার্টল এবং মার্টিন নিম্নোক্ত 3টি ভাগে ভাগ করেছেন। ভাগগুলো যদি আমরা একটু দেখি, প্রথমত হচ্ছে কি রণনৈতিক লক্ষ্য, কৌশলগত লক্ষ্য এবং কার্যগত লক্ষ্য। রণনৈতিক লক্ষ্যটা কি? রণ শব্দটার অর্থ দ্বারা বোঝানো হয় হচ্ছে যুদ্ধাবস্থা কিংবা হচ্ছে যেখানে তোমার ওয়ার চলছে এরকম একটা কন্ডিশন। সো ওয়ার ফিল্ডে, যুদ্ধের ময়দানে কি কি নীতিটা হচ্ছে সেটি বলতে তখন শাব্দিক অর্থে রণনীতি বোঝানো হয়। কিন্তু তুমি যদি হচ্ছে এখানে এই কনসেপ্টের মধ্যে রণনীতি বলতে যা বুঝিয়েছে, এরূপ লক্ষ্য প্রতিষ্ঠানের মূল কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত হয়। এটি প্রতিষ্ঠানের উচ্চ স্তরের ব্যবস্থাপকেরা নির্ধারণ করেন। ডেফিনেটলি একটা অর্গানাইজেশনের মেইন ফোকাল পয়েন্টটাই হচ্ছে রণনৈতিক লক্ষ্য। এই রণনৈতিক লক্ষ্য বা স্ট্র্যাটেজিক গোল, কি স্ট্র্যাটেজি হতে যাচ্ছে সেটা ডিফাইন করে একেবারে টপ লেভেল ম্যানেজমেন্টে যারা আছে, মনে করা হচ্ছে যারা তোমার ম্যানেজিং ডাইরেক্টরস কিংবা চিফ এক্সিকিউটিভ অফিসার্স বা বোর্ড অফ ডিরেক্টরস, তারা ডিফাইন করবে আমার এই স্ট্র্যাটেজিক গোলগুলা কি হবে। এখন স্ট্র্যাটেজিক গোলগুলাই হচ্ছে প্রত্যেকটা অর্গানাইজেশনের মেইন ফোকাল পয়েন্ট কিংবা কেন্দ্রবিন্দু, যেটিকে মূল লক্ষ্য কিংবা উদ্দেশ্য রেখেই প্রত্যেকটা ডিপার্টমেন্ট, যেমন হচ্ছে হিউম্যান রিসোর্স, ফাইন্যান্স, অ্যাকাউন্ট, তারপর হচ্ছে মার্কেটিং, প্রত্যেকটা ডিপার্টমেন্ট এইটাকে বেস করেই কাজ করে। এরপর আসে হচ্ছে কৌশলগত লক্ষ্য কিংবা ট্যাকটিক্যাল গোলস। ট্যাকটিক্যাল গোলস জিনিসটা কি? প্রতিষ্ঠানের মধ্য পর্যায়ের ব্যবস্থাপকেরা কৌশলগত লক্ষ্য নির্ধারণ করেন। মিড লেভেল ম্যানেজমেন্টে কারা আছে, এই যে আমি যতগুলো ডিপার্টমেন্টের কথা বললাম, ওই ডিপার্টমেন্টে যারা হেড আছে বা যারা সুপারভাইজার্স আছেন, তারা হচ্ছে মিড লেভেল ম্যানেজার বা মধ্যস্তরের কর্মকর্তা। সো তারা ডিফাইন করে এই কৌশলগত লক্ষ্য বা ট্যাকটিক্যাল গোলস কি হবে। তুমি যদি স্ট্র্যাটেজিক গোলগুলোকে একটা ব্রডার কনসেপ্টে চিন্তা করো, বৃহত্তর একটা কনসেপ্ট দিয়ে যদি তুমি স্ট্র্যাটেজিক গোলকে ডিফাইন করো, তাহলে তার ছোট একটা পার্ট বা তার একটা সংক্ষিপ্ত রূপ হবে ট্যাকটিক্যাল গোলস। এখন কার্যগত লক্ষ্য হচ্ছে তারও সংক্ষিপ্ত রূপ। কার্যগত লক্ষ্যটা কারা ডিফাইন করে? যারা একেবারে হচ্ছে নিম্ন স্তরের কর্মী আছে। যেমন দেখো, কৌশলগত লক্ষ্য, ট্যাকটিক্যাল গোলস বাস্তবায়নের জন্য কাজের ক্ষেত্রে উপবিভাগ পর্যায়ে যে লক্ষ্য নির্ধারণ করা হয় তাকে কার্যগত কিংবা হচ্ছে কার্য সম্বন্ধীয় লক্ষ্য বলে। এটি প্রতিষ্ঠানের নিম্ন পর্যায়ের ব্যবস্থাপক কিংবা নির্বাহীরা দৈনন্দিন কাজের জন্য এরূপ লক্ষ্য নির্ধারণ করে থাকেন। নিম্ন পর্যায়ের ব্যবস্থাপক বা নির্বাহী কারা আছে? যারা হচ্ছে একদম এক্সিকিউটিভ লেভেলে কাজ করে, তারা তারা হচ্ছে এই আমার যে অপারেশনাল গোল বা কার্যগত লক্ষ্য সেটি ডিফাইন করে। সো এখন আমরা একটু গোত্র করি। প্রথমটা হচ্ছে স্ট্র্যাটেজিক গোল, ডিফাইন করছে টপ লেভেল ম্যানেজমেন্ট। তারপর হচ্ছে আমার ট্যাকটিক্যাল গোলস ডিফাইন করছে হচ্ছে বা ডিসাইড করছে হচ্ছে কারা? মিড লেভেল ম্যানেজমেন্ট। অ্যান্ড অপারেশনাল গোলস ডিসাইড করছে কারা? যারা হচ্ছে একেবারে বটম লেভেল ম্যানেজমেন্ট, যারা হচ্ছে এক্সিকিউটিভ লেভেলে আছে তারা। এরপরে যদি আমরা দেখি পরিকল্পনা প্রণয়নের ধাপ, প্রথমত কি করতে হবে? ভবিষ্যৎ সুযোগ এবং প্রতিবন্ধকতা সম্পর্কে সচেতনতা। ইন ফিউচার আমার কি কি আমি সুযোগ পাচ্ছি, আমার অপরচুনিটিসগুলো কি কি, আমার চ্যালেঞ্জেসগুলো কি কি, চ্যালেঞ্জ অ্যান্ড অপরচুনিটি আমাকে আইডেন্টিফাই করতে হবে। তারপর লক্ষ্য এবং উদ্দেশ্য নির্ধারণ করতে হবে। আমার অ্যাকচুয়াল অবজেক্টিভটা কি, গোলটা কি, এই দুটা জিনিস সম্পর্কে আমাকে একটা ক্লিয়ার আইডিয়া বা ক্লিয়ার একটা কনসেপ্ট থাকতে হবে। তারপর প্রয়োজনীয় তথ্য এবং উপাত্ত সংগ্রহ এবং বিশ্লেষণ। মানে আমি যদি ওই লক্ষ্যটাকে বাস্তবায়ন করতে যাই, আমার এক্স্যাক্ট কী কী ইনফরমেশন লাগছে, কী কী ডাটা লাগছে, এই ডাটা অ্যান্ড ইনফরমেশনটা আমাকে কালেক্ট করতে হবে এবং অ্যানালাইজ করতে হবে। তার বেসিসে হচ্ছে আমি প্ল্যানিংটা করব। তারপর পরিকল্পনার আঙিনা নির্ধারণ, আমার পরিকল্পনার পরিসর কতটুকু হবে, কত বৃহত্তর অর্থে কিংবা কতটুকু অর্থে আমি আমার পরিকল্পনাটা এক্সিকিউট করতে যাচ্ছি। এই যে যেসব অবস্থার মধ্য দিয়ে ভবিষ্যতে পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে, সেগুলোকে পূর্বানুমানের ভিত্তিতে নির্ধারণ করাকে পরিকল্পনার আঙিনা কিংবা হচ্ছে তোমার আঙিনা নির্ধারণ বলা হয়। আঙিনা নির্ধারণ মানে হচ্ছে কি, আমি আগে থেকে ফোরকাস্ট করে রাখছি আমাকে কিসের মধ্য দিয়ে যেতে হবে এবং সেটা আমি নির্ধারণ করছি, এটাকে বলা হয় আমাকে আঙিনা নির্ধারণ। তারপরে যদি আমি আসি বিকল্প কার্যপদ্ধতি উন্নয়ন, মানে হচ্ছে কি বিকল্প কার্যপদ্ধতি জিনিসটা কি? প্ল্যান বি রাখা। আমার প্ল্যান এ যখন সাকসেসফুলি কাজ করছে না,
ওই জায়গা থেকে আমি একটা প্ল্যান বি রাখছি। আমার প্ল্যান বি আমাকে আলটিমেটলি কি হেল্প করছে, আমার প্ল্যান এ যখন কাজ করছে না তখন সেটি আমাকে সাপোর্ট দিচ্ছে। কিসের সাপোর্ট দিচ্ছে? যাতে করে হচ্ছে আমার অর্গানাইজেশনটা ফেল না করে কিংবা একটা লসে চলে না যায়, তার জন্য আমাকে একটা ব্যাকআপ দিচ্ছে। সো এটাকে বলা হয় হচ্ছে কি বিকল্প কার্যপদ্ধতি উন্নয়ন। তারপর বিকল্প কার্যপদ্ধতির মূল্যায়ন। আমি যে অল্টারনেটিভসগুলো চিন্তা করছি, মনে করো তুমি তো একটা পরিকল্পনা করছো, ঠিক আছে, ওই পরিকল্পনার পাশাপাশি বিকল্প কার্যপদ্ধতি মানে তুমি অনেকগুলো অল্টারনেটিভস নিয়ে একসাথে কাজ করছো। এখন প্রত্যেকটা অল্টারনেটিভস তোমাকে ইভালুয়েট করতে হবে। এই যে ইভালুয়েশন মানে কি, ওইটার আউটকামটা কতটুকু ভালো এবং ওইটা যদি আমি ইমপ্লিমেন্ট করতে যাই আমার কতটুকু চ্যালেঞ্জেস ফেস করতে হতে পারে, সেটা হচ্ছে বিকল্প কার্যপদ্ধতি মূল্যায়ন। তারপর সর্বোত্তম কার্যপদ্ধতি গ্রহণ। এতগুলো আমি অল্টারনেটিভস দেখছি, তার মধ্য থেকে আমি যদি বা আমি অ্যানালাইজ করে দেখলাম যে হচ্ছে যেটার থেকে আমি সব থেকে বেস্ট আউটকামটা পাচ্ছি সেইটা আমি হচ্ছে সিলেক্ট করব। সো সেটা হচ্ছে কি আলটিমেটলি আমার সর্বোত্তম কার্যপদ্ধতি গ্রহণ। তারপর হচ্ছে কি সহায়ক পরিকল্পনা প্রণয়ন বা ফর্মুলেটিং ডিরাইভেটিভ প্ল্যানস। ডিরাইভেটিভ প্ল্যানসটা কি? আমি প্ল্যানটা রাখছি, ঠিক আছে, এখন ওই প্ল্যানটা এক্সিকিউট করার জন্য আমার কিছু সাব প্ল্যান বা হচ্ছে আমার কিছু সহায়ক প্ল্যান দরকার হতে পারে, সহায়ক পরিকল্পনা দরকার হতে পারে, যেটা আলটিমেটলি আমার মেইন প্ল্যান বা মূল পরিকল্পনা যেটি আছে সেটিকে হচ্ছে সাপোর্ট করবে। তারপর বাজেটকরণ। আমার পরিকল্পনাতে আমার কি পরিমাণ অর্থ খরচ হতে পারে সেই সম্পর্কে আমাকে একটা বাজেট প্রণয়ন করতে হবে। তারপর পরীক্ষামূলক প্রয়োগ এবং মূল্যায়ন। আমি একদম সরাসরি বা ফাইনাল লেভেলে যখন আমি প্রয়োগ করতে যাব তার আগে আমাকে চিন্তা করতে হবে যে আমি একটা এক্সপেরিমেন্ট করে দেখব। শর্ট এক্সপেরিমেন্টের মধ্যে আমি প্ল্যানিংটা এক্সিকিউট করব বা আমি যে হচ্ছে স্ট্র্যাটেজিগুলো নিয়েছি সেগুলো একবার পরীক্ষা করে দেখব যে আদৌ তার ইফেক্টিভিটি লেভেলটা আমি এনশিওর করতে পারছি কিনা। তো পরীক্ষামূলকভাবে যখন হচ্ছে আমি একবার জিনিসটা করে ফেলছি, তারপরে হচ্ছে আমি পরবর্তীতে জিনিসটা হচ্ছে এক্সিকিউট করব এবং এক্সিকিউট করার পর মনে করো হচ্ছে আমি আলটিমেটলি আমার অর্গানাইজেশনের মধ্যে প্ল্যানটা আমি এক্সিকিউট করে ফেললাম, তারপর তার আউটকামটা আমি কি পেলাম সেই আউটকামটা হচ্ছে আমি মূল্যায়ন করব। সো এটা হচ্ছে পরীক্ষামূলক প্রয়োগ এবং মূল্যায়ন। আবার বলি, আরেকটু রিপিট করি, প্রথমত হচ্ছে তোমাকে পরিকল্পনা নিচ্ছ, ঠিক আছে, তার জন্য অনেকগুলো বিকল্প কার্যপদ্ধতি তুমি গোত্র করছো, সেখন তারপর হচ্ছে তুমি সেই বিকল্প কার্যপদ্ধতিগুলার এক্স্যাক্টলি ইভালুয়েট করছো, সেখান থেকে কি আউটকাম পাচ্ছ, তার মধ্যে থেকে বেস্ট যে কার্যপদ্ধতি সেটি তুমি নিচ্ছ এবং সেটির থেকে তুমি কি করছো সহায়ক পরিকল্পনা, তোমার ওই যে কার্যপদ্ধতি সেটিকে যেটি হচ্ছে সাপোর্ট করবে সেরকম কোনো একটা প্ল্যান তুমি নিচ্ছ। তারপর হচ্ছে বাজেটকরণ করছো, তোমার সেখানে কি পরিমাণ বাজেট লাগবে এবং লাস্টলি তুমি ইমপ্লিমেন্ট করছো সেই অল্টারনেটিভ থাকে যেটি হচ্ছে তুমি বেস্ট অল্টারনেটিভ হিসেবে চুজ করেছো এবং তার আউটকামটা তুমি মূল্যায়ন করছো। সো এটি হচ্ছে আমার পরিকল্পনার ধাপ। এখন যদি আমরা আসি পরিকল্পনার প্রকারভেদ, প্রথমত প্রকৃতিভিত্তিক পরিকল্পনা যার মধ্যে আছে গোলটা হচ্ছে আমার কি একদম শুরুতে হচ্ছে আমাকে এটা নির্ধারণ করতে হচ্ছে। সো একদম শুরুর দিকের যদি হচ্ছে প্রকৃতি নির্ভর কোনো পরিকল্পনা থাকে, আমার অর্গানাইজেশনটা কীরকম সেটার বেসিসে বা তার প্রকৃতির উপর ডিফাইন করে কিন্তু হচ্ছে আমি আমার মেইন প্রাতিষ্ঠানিক লক্ষ্য বা মূল প্রাতিষ্ঠানিক লক্ষ্যটা হচ্ছে আমি এখানে নির্ধারণ করছি। তারপর হচ্ছে কি স্থায়ী পরিকল্পনা, যে পরিকল্পনা প্রতিষ্ঠানে একবার প্রণীত হয়ে একই ধরনের সমস্যা সমাধানে বারবার ব্যবহৃত হয় তাকে স্থায়ী পরিকল্পনা বলা হয়। মনে করো আমার প্ল্যানিংটা কিন্তু হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা এমন না যে কোনো একটা স্পেসিফিক টাইম পিরিয়ডের জন্য চললো, ওই স্পেসিফিক টাইম পিরিয়ডটা যখন শেষ হয়ে গেল তখন হচ্ছে ওটা আলটিমেটলি শেষ, সেরকম কিন্তু কোনো কিছু না। এটা হচ্ছে আমার একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। সো সেক্ষেত্রে স্থায়ী পরিকল্পনা কোনগুলো, যখন হচ্ছে দেখবা যে কি তুমি একই ধরনের প্রবলেম যখন হচ্ছে আসবে বারবার, সেই একই ধরনের প্রবলেম সলভ করার জন্য তুমি একটাই প্ল্যান নিচ্ছ এবং সেটাকেই বারবার পরবর্তীতে তোমার অর্গানাইজেশনে যখনই ওই টাইপের প্রবলেম আসে তখনই তো হচ্ছে তুমি ওইটাকে সলিউশন হিসেবে ইমপ্লিমেন্ট করছো। সো সেটা হচ্ছে স্থায়ী পরিকল্পনা। এর মধ্যে কি আছে, যেমন হচ্ছে নীতি বা পলিসি, কাজ সম্পাদনের সাধারণ আদর্শ কিংবা নির্দেশনাকে নীতি বা গাইডলাইন বলা হয়। এখন তুমি কাজটা কিভাবে সম্পন্ন করতে যাচ্ছ, ওই কাজ সম্পাদনের জন্য তুমি একটা স্ট্যান্ডার্ড সেট করলে, ওই স্ট্যান্ডার্ডটা আলটিমেটলি তোমাকে মোটিভেট করবে, তোমাকে পুশ করবে যাতে হচ্ছে তুমি সাকসেসফুলি হচ্ছে তোমার কাজটা শেষ করতে পারো এবং কাজের একটা স্ট্যান্ডার্ড মান বজায় রাখতে পারো। সো সেক্ষেত্রে হচ্ছে নীতি বা পলিসিগুলো কাজ করে। তারপর হচ্ছে কার্যপ্রণালী বা প্রক্রিয়া বা প্রসেস, কাজ সম্পাদনের জন্য পরস্পর নির্ভরশীল এবং ধারাবাহিক কাজের সমষ্টিকে কার্যপ্রণালী বা প্রক্রিয়া বলা হয়। এটা কি রকম, এই যে তুমি কাজটা সম্পাদন করবে তার জন্য হচ্ছে তুমি ধারাবাহিকভাবে কিছু স্টেপ বা কৌশল নির্ধারণ করলে, এখন প্রত্যেকটা কৌশল একটা আরেকটার উপর নির্ভরশীল। এটা এরকম না যে হচ্ছে আমার একটা কৌশল আমি বাস্তবায়ন করলাম, পরবর্তীতে হচ্ছে যে কৌশলটি আছে সেটি হচ্ছে আমার জন্য আনঅ্যাচিভেবল সেরকম বা আনরিয়েলিস্টিক,
সেটি কিন্তু সেভাবে কাজ করে না। সো সেক্ষেত্রে প্রত্যেকটা কৌশল হতে হবে পরস্পর নির্ভরশীল, বাস্তবসম্মত। তখন হচ্ছে সেটিকে, সেই কৌশলগুলোকে আমি বলবো কার্যপ্রণালী কিংবা প্রক্রিয়া বা প্রসেস। এরপরে আসি পদ্ধতি বা প্রসিডিওর। প্রসিডিওর ব্যাপারটা কি? কার্যপ্রণালীর অধীনে প্রত্যেকটি কাজ সম্পাদনের জন্য নেওয়া সুনির্দিষ্ট পদক্ষেপ। এই যে কার্যপ্রণালী আছে, তার অনেকগুলা কাজ আছে। এখন প্রত্যেকটা কাজ আলাদা আলাদাভাবে আমি যখন হচ্ছে বাস্তবায়ন বা সম্পাদন করতে যাব, তখন আমাকে আলাদা আলাদা কিছু পদক্ষেপ নিতে হচ্ছে, যেগুলোকে আমি বলছি পদ্ধতি বা প্রসিডিওর। তারপর আসে কৌশল কিংবা টেকনিক। পরিবর্তিত পরিস্থিতি, পরিস্থিতি কিন্তু অনেক কারণে চেঞ্জ হতে পারে। এখন ওই চেঞ্জটার সাথে কিভাবে খাপ খাইয়ে নেওয়া যায়, দেখো এটাই হচ্ছে কৌশল বা টেকনিক। পরিবর্তিত পরিস্থিতির আলোকে প্রতিযোগী প্রতিষ্ঠান যারা আছে, যারা আমার কম্পিটিটরস কারেন্ট মার্কেট কন্ডিশনে, তাদের নেওয়া পরিকল্পনাকে কিভাবে মোকাবিলা করা হবে, সেই জন্য পূর্ব নির্ধারিত নীতির কৌশল বা পূর্ব নির্ধারিত নীতিকে হচ্ছে কৌশল বলা হয়। মানে মনে করো হচ্ছে তোমার কারেন্টলি মার্কেটের মধ্যে ইনফ্লেশন চলে আসলো। ইনফ্লেশন বলতে আমরা নর্মালি যেটা বুঝে থাকি সেটা হচ্ছে কি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বোঝায় ইনফ্লেশন বলতে, স্বাভাবিক বা শাব্দিক অর্থে। তো ওই ইনফ্লেশনের যে সিচুয়েশন, সেই সিচুয়েশনটা ট্যাকেল দেওয়ার জন্য তোমার কারেন্টলি হচ্ছে যারা মার্কেট কম্পিটিটরস আছে তারা কি কি স্ট্র্যাটেজিস নিচ্ছে, সেটা হচ্ছে তোমাকে দেখতে হবে, এবং তার সাথে প্রতিযোগিতায় টিকে থাকার মতো শক্ত সমর্থভাবে তুমি নতুন কি কি স্ট্রং স্ট্র্যাটেজিস নিতে পারো, সেটা হচ্ছে তোমাকে ইভালুয়েট করতে হচ্ছে। তারপরে যদি আসি আমরা বিধি বা রুলস, এটা আমাকে আলটিমেটলি কি বলছে? তোমার প্রত্যেকটা অর্গানাইজেশনের কিছু সুনির্দিষ্ট রুলস অ্যান্ড রেগুলেশনস থাকে, কিছু পলিসিস থাকে। পলিসির ব্যাপারটা আমরা একটু আগে দেখে এসেছি। এখন যদি রুলসের ব্যাপারটা গোত্র করি, আগে থেকে নির্ধারিত যে নিয়মকানুন অনুযায়ী প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালিত হয়, এই বিষয়টা, রুলসের বিষয়টা হচ্ছে অর্গানাইজেশন এস্টাবলিশমেন্ট বা প্রতিষ্ঠার শুরু থেকেই এটা ডিফাইন করা থাকে যে আলটিমেটলি রুলগুলা কি কি হতে যাচ্ছে, নিয়মকানুন কি কি হতে যাচ্ছে। এরপর আসি একার্থক পরিকল্পনা। এটা হচ্ছে পরিকল্পনার আরেকটা ধাপ। যে পরিকল্পনা কোনো সমস্যা বা পরিস্থিতি মোকাবিলার জন্য একবার ব্যবহৃত হয়, তাকে একার্থক পরিকল্পনা বলা হয়। একটু আগে আমরা স্থায়ী পরিকল্পনার কথা দেখেছি, যেটা হচ্ছে বারবার ওই পরিকল্পনাটা ব্যবহার হতে থাকে কোনো একটা প্রতিষ্ঠানে সমস্যা সমাধানের জন্য। বারবার যখন ব্যবহৃত হয় তখন সেটাকে আমরা বলেছি স্থায়ী পরিকল্পনা। এর মধ্যে আমরা কিছু স্থায়ী পরিকল্পনার পার্ট দেখেছি, যেমন হচ্ছে পলিসি, তারপর হচ্ছে রুলস। তা এই যে পলিসি, রুলস, কৌশল, তারপর হচ্ছে পদ্ধতি, প্রসিডিওর, এই সব কিছু দেখলাম, এগুলো হচ্ছে স্থায়ী পরিকল্পনার অংশ। একার্থক পরিকল্পনাটা কি? একবার জাস্ট ইউজ করা হবে কোনো একটা স্পেসিফিক সমস্যা যখন উদ্ভূত হয় কোনো প্রতিষ্ঠানে, ওই সমস্যা মোকাবিলার জন্য এই প্ল্যানিংটা জাস্ট একবার ইউজ করা হয়, তখন সেটাকে বলা হয় একার্থক পরিকল্পনা। ঘটনা সাপেক্ষ পরিকল্পনা, পরিবর্তিত পরিস্থিতি নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী কাজ করা সম্ভব না হলে যে বিকল্প পরিকল্পনা নেওয়া হয়, মনে করো তুমি আগে থেকে চিন্তা করেছো, ফোরকাস্টিং করেছো বা পূর্বানুমান করেছো যে হচ্ছে ভবিষ্যতে কি সম্ভাবনা বা কি চ্যালেঞ্জেস আসতে পারে, সেটি মোকাবিলার জন্য তুমি একটা প্ল্যান করলে। ইন ফিউচার সেই প্রবলেমটা আসলো, এখন তুমি দেখছো যে হচ্ছে কি আলটিমেটলি তুমি যে প্ল্যানটা করেছিলে সেই প্ল্যানটা এখানে আসলে কাজ করছে না, বা সেই প্ল্যানটা থেকে ভালো কোনো আউটকাম এখানে আসছে না। তখন ওই সিচুয়েশনে তোমাকে ওই প্ল্যানটা চেঞ্জ করে নতুন আরেকটা প্ল্যান দিয়ে সেটাকে হচ্ছে প্রতিস্থাপিত করতে হবে। তখন ওইটাকে আমরা বলছি হচ্ছে কি ঘটনা সাপেক্ষ পরিকল্পনা। এই যে যে সিচুয়েশনটা আমার সামনে অ্যারাইজ হলো, সেই সিচুয়েশনটার সাথে আমি কিভাবে কোপ আপ করতে পারি এবং সেই সিচুয়েশনটাকে কিভাবে ইফেক্টিভলি ট্যাকল দিতে পারি, তার জন্য হচ্ছে আমি নতুন যে পরিকল্পনাটা করছি সেটা হচ্ছে ঘটনা সাপেক্ষ পরিকল্পনা। তারপরে যদি আসি দীর্ঘমেয়াদী পরিকল্পনা, এই পরিকল্পনার মেয়াদ সাধারণত হচ্ছে 5 বছর বা হচ্ছে এই যে দেখো 5 বছর বা তার বেশি হয়। দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহী 5 বছর কিংবা তার বেশি সময়ের জন্য যে পরিকল্পনাটা করে থাকে সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এক্ষেত্রে কোনোভাবেই 5 বছরের কম হওয়া চলবে না। এই পরিকল্পনাটার মেয়াদ সর্বোচ্চ কম করে হলো কমপক্ষে 5 বছর হতে পারে, সর্বোচ্চ যত টাইম পিরিয়ড নিক সেটা কোনো সমস্যা না, অ্যাটলিস্ট 5 ইয়ার্স। তারপর মধ্যমেয়াদী পরিকল্পনাটা, যেই পরিকল্পনার সময়কাল সাধারণত 1 বছরের বেশি এবং সর্বোচ্চ 5 বছর। তাইলে আমরা কি দেখছি? 1 বছরের থেকে বেশি হতে হবে, 5 বছরের থেকে কম হতে হবে, তখন সেটাকে আমরা বলছি মধ্যমেয়াদী পরিকল্পনা। তারপর আসে স্বল্পমেয়াদী পরিকল্পনা। প্রতিষ্ঠানের দৈনন্দিন কাজ সম্পাদনের জন্য 1 বছর বা তার চেয়ে কম এরকম কোনো টাইম পিরিয়ডের জন্য যদি প্ল্যানিং করা হয়, তখন সেটি হচ্ছে একেবারেই হচ্ছে আমার কি স্বল্প মেয়াদী পরিকল্পনা। 3টা মেয়াদী পরিকল্পনা দেখলাম। দীর্ঘমেয়াদীটা কি? পরিকল্পনার মেয়াদ হতে হবে 5 বছর বা তার বেশি। মধ্যমেয়াদী পরিকল্পনাটা কি? যেখানে দেখলাম হচ্ছে সাধারণত 1 বছরের বেশি, 5 বছরের কম। মোর দ্যান 1 ইয়ার্স, লেস দ্যান 5 ইয়ার্স।
মোর দ্যান 1 ইয়ার, লেস দ্যান 5 ইয়ার্স। একেবারে স্বল্পমেয়াদী পরিকল্পনা কোনটাকে বলছি আমরা, যেটার ক্ষেত্রে হচ্ছে আমার পরিকল্পনার মেয়াদটা থাকছে সর্বোচ্চ 1 বছর কিংবা তার চেয়ে কম, তখন সেটিকে আমরা বলছি কি স্বল্পমেয়াদী পরিকল্পনা। তারপরে যদি আমরা আসি কৌশলগত কিংবা হচ্ছে রণনৈতিক পরিকল্পনা, এই ব্যাপারটি আমরা একটু আগে দেখে আসলাম যে হচ্ছে কি যারা অর্গানাইজেশনের একেবারে টপ লেভেল ম্যানেজমেন্টে আছে তারা মূলত এই কৌশলগত বা রণনৈতিক পরিকল্পনাটা নিয়ে থাকে। এটা হচ্ছে কি বর্তমানে তীব্র প্রতিযোগিতামূলক বাজারের যে অনিশ্চিত পরিবেশ পরিস্থিতি মোকাবিলায় দীর্ঘমেয়াদের জন্য উচ্চ পর্যায়ের নির্বাহী কর্তৃপক্ষ কর্তৃক যে পরিকল্পনা প্রণীত হয় সেটিকে বলা হয় কৌশলগত কিংবা রণনৈতিক পরিকল্পনা। এটার মেয়াদ সাধারণত 5 বছর বা তার বেশি হয়ে থাকে। দেখো আমাদের যে 3টা টাইপের গোল দেখলাম না আমরা, একটা হচ্ছে স্ট্র্যাটেজিক গোল, ট্যাকটিক্যাল গোল, অপারেশনাল গোল। স্ট্র্যাটেজিক গোলগুলো তুমি যদি বলতে চাও তাহলে এটা বলতে পারো হচ্ছে আমার দীর্ঘমেয়াদী পরিকল্পনা, তারপর হচ্ছে ট্যাকটিক্যাল গোল এটা হচ্ছে মধ্যমেয়াদী পরিকল্পনা, আর হচ্ছে অপারেশনাল গোল এটা হচ্ছে আমার স্বল্পমেয়াদী পরিকল্পনা। সো সেই ব্যাপারটাই এখানে মূলত বলা হয়েছে যে কি দেখো এখানের মধ্যে কৌশলগত বা রণনৈতিক পরিকল্পনা কি, এগুলো মূলত দীর্ঘমেয়াদী পরিকল্পনা কারা গ্রহণ করছে, যারা হচ্ছে একেবারে উচ্চ স্তরের নির্বাহী আছেন বা একদম হাই লেভেল বা টপ লেভেল ম্যানেজমেন্টে যারা আছেন তারা এটা ডিফাইন করছে। কার্যভিত্তিক পরিকল্পনা বা ফাংশনাল প্ল্যান, প্রথমত বিভাগীয় পরিকল্পনা কিংবা ডিপার্টমেন্টের প্ল্যানটা কি, ডেফিনেটলি তোমার প্রত্যেকটা অর্গানাইজেশনের মধ্যে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে। ডিপার্টমেন্টস কীরকম, যেমন হচ্ছে এইচআর, ফাইন্যান্স, মার্কেটিং, অ্যাকাউন্ট, সবগুলো ডিপার্টমেন্টের কাজ কিন্তু আলাদা আলাদা। এখন তাদের কাজগুলা কিংবা তাদের যে হচ্ছে ডিফারেন্ট অবজেক্টিভস, সেই অবজেক্টিভসগুলো অ্যাচিভ করার জন্য বা সেই লক্ষ্য বা উদ্দেশ্য অর্জন করার জন্য তাদেরকে ডিফারেন্টলি প্ল্যান করতে হয়, আলাদাভাবে হচ্ছে পরিকল্পনা করতে হয়। তখন সেটিকে আমরা বলি কি বিভাগীয় পরিকল্পনা। যেমন প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের লক্ষ্য অর্জনের জন্য আলাদা আলাদা পরিকল্পনা যদি নেওয়া হয় তখন তাকে বিভাগীয় পরিকল্পনা বলে। এরপর হচ্ছে আঞ্চলিক পরিকল্পনা বা রিজিওনাল প্ল্যান। এটা কি দেশ বিদেশের বিভিন্ন অঞ্চলের জন্য আলাদা আলাদা পরিকল্পনা তৈরি করা হলে তখন তাকে আঞ্চলিক পরিকল্পনা বা রিজিওনাল প্ল্যানিং বলে। যেমন ব্যাংক এবং বহুজাতিক কোম্পানিগুলা এই ধরনের পরিকল্পনা বেশি নিয়ে থাকে। একটা উদাহরণ যদি তোমাকে আমি দিয়ে থাকি, এটার কিন্তু হচ্ছে দেখো ম্যাকডোনাল্ডস কিংবা হচ্ছে এই রকমের যারা ফুড রিলেটেড কোম্পানিসগুলো আছে যেগুলো বিভিন্ন দেশে অপারেট করে। এখন চীনে যখন হচ্ছে ম্যাকডোনাল্ডস আসলো একদম শুরুতে, তারা আমেরিকাতে যেভাবে অপারেট করতো তারা চেয়েছিল সেভাবে অপারেট করতে, কিন্তু পরবর্তীতে তারা এটা রিয়েলাইজ করলো যে হচ্ছে কি সেভাবে তারা মার্কেটে ক্যাপচার করতে পারছে না এবং তারা লসে যাচ্ছে। তখন তারা যখন সেটা রিয়েলাইজ করলো পরবর্তীতে তারা চিন্তা করলো প্রবলেমটা অ্যাকচুয়ালি কোন জায়গায় হচ্ছে। প্রবলেমটা তারা তখন বুঝলো যে কি চাইনিজ যে পিপল বা চাইনিজ মানুষরা তাদের নিজেদের যে কালচার সেই কালচারের মধ্যে থাকতেই পছন্দ করে। সেই কালচারের মধ্যে ডেফিনেটলি তাদের ফুডটা তো আছে, তো তাদের ফুড হ্যাবিটের মধ্যে যে কালচারগুলো আছে হয়তোবা দেখা গিয়েছে হচ্ছে কি যে ম্যাকডোনাল্ডস তাদের এখানে আসলো, তাদের ওখানকার ইউএসের যে ফুড কালচার সেটা হচ্ছে তারা সেখানে নিয়ে এসেছিল। সো আলটিমেটলি ওই কারণে চাইনিজরা সেটা কিনতে আগ্রহ প্রকাশ করেনি। পরবর্তীতে তারা যখন সেটিকে চেঞ্জ করলো, চাইনিজ যে ফুড হ্যাবিট বা ফুড কালচার তার সাথে যখন হচ্ছে ওইটাকে হচ্ছে একটা ভালো ব্ল্যান্ড করলো, তখন দেখা গেল যে হচ্ছে অর্গানাইজেশনটা ভালোভাবেই চলছে এবং প্রফিটেবলি রান করছে। সো সেটাই হচ্ছে আমার আঞ্চলিক পরিকল্পনা। একটা অঞ্চলে যখন আমি কোনো একটা বিজনেস রান করতে যাচ্ছি আমাকে কিছু স্পেসিফিক বিষয় মাথায় রাখতে হচ্ছে। ওই অঞ্চলের মানুষের চাহিদাটা কোন জায়গায়, তারা কি চায়, আলটিমেটলি প্রোডাক্টের কোয়ালিটিটা বা প্রোডাক্টের ভ্যারিয়েশনটা তখন ওভাবেই হতে হবে অ্যাকর্ডিং টু দেয়ার ডিমান্ড, তারা কীরকম চাই সেইভাবেই। তারপরে হচ্ছে আসি সামগ্রিক পরিকল্পনা কিংবা মাস্টার প্ল্যান। এটা কি বিস্তৃত কিংবা সমন্বিত দিক নির্দেশনামূলক পরিকল্পনাকে সামগ্রিক পরিকল্পনা বলা হয়। মনে করো এই যে তোমার 4টা ডিপার্টমেন্টের কথা আমি বলেছি, এই 4টা ডিপার্টমেন্টকে তুমি একটা গোল সেট করে দিয়েছ, যেই গোলটা সেট করার জন্য তারা প্রত্যেকেই ডিফারেন্টভাবে তাদের ফাংশনাল অ্যাক্টিভিটিসগুলো করবে। এখন ওই স্পেসিফিক গোল বা ওই স্পেসিফিক প্ল্যানটাকে আমরা বলছি হচ্ছে সামগ্রিক পরিকল্পনা। সো সেটা যখন হচ্ছে সামষ্টিক অর্থে ওই পরিকল্পনাটা বাস্তবায়িত হয় তখন তাকে সামগ্রিক পরিকল্পনা বলা হয়। এবার আমরা আসি আনুষ্ঠানিকতা ভিত্তিক পরিকল্পনা। আনুষ্ঠানিকতা ভিত্তিক পরিকল্পনার 2টা পার্ট আছে, একটা হচ্ছে অনানুষ্ঠানিক, একটা হচ্ছে আনুষ্ঠানিক। প্রথমে আমরা আসি আনুষ্ঠানিক পরিকল্পনা বলতে কি বোঝায়। দেখো আনুষ্ঠানিক পরিকল্পনাটা হচ্ছে কি কোনো একটা প্রতিষ্ঠানের যে প্রচলিত নিয়ম নীতিগুলো আছে
দেখো, কোনো প্রতিষ্ঠানের প্রচলিত নিয়মনীতি এবং আনুষ্ঠানিকতার অনুসরণ করে যে পরিকল্পনা করা হয় তাকে আনুষ্ঠানিক পরিকল্পনা বলে। পরিকল্পনাটিকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মুখ্য পরিকল্পনা, একটা হচ্ছে গৌণ পরিকল্পনা। মূল উদ্দেশ্য অর্জনের জন্য যে কাজ পরিচালিত হয় সেটি হচ্ছে মুখ্য, আর এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য বিভিন্ন বিভাগ, উপবিভাগ এবং শাখা যে পরিকল্পনাটা করে সেটা হচ্ছে গৌণ পরিকল্পনা। আরেকবার সুন্দর করে বুঝিয়ে দেই। দেখো, আনুষ্ঠানিক পরিকল্পনার মেইন বেসিসটা হচ্ছে অর্গানাইজেশনের যে রীতিনীতি কিংবা নিয়মকানুন আছে সেগুলো ফলো করবে তারা, ওইটা ফলো করে যে প্ল্যানটা করা হয় সেটা হচ্ছে আনুষ্ঠানিক পরিকল্পনা। এটার দুইটা ধাপ আছে, একটা হচ্ছে মুখ্য পরিকল্পনা, প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য বাস্তবায়নের জন্য যে পরিকল্পনা আছে সেটি মুখ্য পরিকল্পনা, এবং সেই মুখ্য পরিকল্পনাটাকে সাপোর্ট দেওয়ার জন্য অন্য যে সাব প্ল্যানিংগুলো আছে, অন্য যে আলাদা পরিকল্পনাগুলো আছে সেগুলোকে বলছি গৌণ পরিকল্পনা। তাহলে অনানুষ্ঠানিক পরিকল্পনাটা কোনগুলা? যে পরিকল্পনায় কোনো স্পেসিফিক নিয়ম নীতি বা অর্গানাইজেশনাল রুলস অ্যান্ড রেগুলেশনস বা নর্মস ফলো করা হয় না, সেটি হচ্ছে অনানুষ্ঠানিক পরিকল্পনা। যেমন প্রতিষ্ঠানের প্রচলিত নিয়ম নীতি এবং আনুষ্ঠানিকতা বজায় না রেখে ব্যক্তিগত মতামতের ভিত্তিতে যে পরিকল্পনা প্রণীত হয় সেটি হচ্ছে অনানুষ্ঠানিক পরিকল্পনা। এবার আসি পরিকল্পনার গুরুত্বটা আসলে কোন জায়গায়। প্রথমত এটা আমাকে লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জনে সহায়তা করছে। দেখো, পরিকল্পনাটা হচ্ছে আলটিমেটলি আমার ব্যাকবোন। আমি যে হচ্ছে গোলটা ফিক্স করেছি অর্গানাইজেশনটার জন্য, এই গোলটার জন্য এটা একটা ব্যাকবোন হিসেবে কাজ করে পরিকল্পনাটা। তারপর কি, উৎপাদন উপকরণের যথাযথ ব্যবহার। আমার কাছে যা যা রিসোর্সেস আছে যেগুলো দিয়ে আমি প্রোডাক্ট প্রডিউস করছি, সেইটার যে র ম্যাটেরিয়ালস তার 100% বা ইফেক্টিভ ইউজ, সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে আমাকে এই প্ল্যানিংটাই সাহায্য করে। তারপর ব্যবসায়ের উন্নয়ন এবং সম্প্রসারণ। আমি যদি আমার বিজনেসটাকে ডেভেলপ করতে চাই এবং আগের থেকে ভালো একটা পজিশনে নিয়ে যেতে চাই, তখন সেক্ষেত্রে হচ্ছে আমার এই প্ল্যানিংটা আমাকে সাহায্য করছে। তারপর দক্ষতা বৃদ্ধি বা ইনক্রিজিং এফিসিয়েন্সি। কিভাবে? পরিকল্পনা যখন থাকছে তখন আলটিমেটলি সেভাবে যদি আমার ওয়ার্কার্স কিংবা এমপ্লয়ি যারা আছে তারা যদি হচ্ছে সেভাবে কাজ করতে চায় বা সেভাবে তারা যদি কাজ করে, তখন আলটিমেটলি বৃহত্তর অর্থে যেটি হবে সেটি হচ্ছে কি, তাদের ইফেক্টিভিটি এবং এফিসিয়েন্সি বৃদ্ধি পাবে। অপচয় হ্রাস। ডেফিনেটলি হচ্ছে পরিকল্পনা যদি ইফেক্টিভ হয় সেখানে হচ্ছে আমার অপচয় অনেক বেশি কমে যাবে। তারপর আসি অন্যান্য ব্যবস্থাপকীয় কাজের ভিত্তি, ম্যানেজারিয়াল আদার যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেই অ্যাক্টিভিটিসগুলোর ক্ষেত্রে এটা বেস হিসেবে কাজ করে বা ভিত্তি হিসেবে কাজ করে, যেটি ডিরেকশন দেয় বা নির্দেশনা দেয় যাতে করে সেই অ্যাক্টিভিটিগুলো হচ্ছে ইফেক্টিভলি হতে পারে। তারপর সমাধান। অনেক ধরনের প্রবলেম আসবে, যদি হচ্ছে আমার প্ল্যানিং থাকে, প্ল্যানিংটা যদি সুষ্ঠু হয়, সুচারুরূপে সম্পাদন করার মতো হয়, তখন আলটিমেটলি সেই প্রবলেমগুলোকে আমি আমার অপরচুনিটিতে কনভার্ট করতে পারি। তারপর ফিউচারে আমি কি কাজ করতে যাচ্ছি সেই কাজের সম্পর্কে আমাকে একটা ডিরেকশন দেয় এবং একটা রূপরেখা বা একটা মডেল সে আমার সামনে তুলে ধরে এই পরিকল্পনার মাধ্যমে। সো এটা ভবিষ্যৎ কাজের রূপরেখা হিসেবে কাজ করে। তারপর কি, পরিকল্পনার অসুবিধা বা সীমাবদ্ধতা। প্রথমত পটভূমি নির্ধারণের সীমাবদ্ধতা। পটভূমি বলতে হচ্ছে আমার এক্সাক্ট প্ল্যানিংটা আমি কিভাবে খাটাতে যাচ্ছি বা কোথায় খাটাতে যাচ্ছি সেটি যদি হচ্ছে আমি ডিফাইন করতে না পারি তখন কিন্তু সমস্যা দেখা দেয়। তারপর আসে হচ্ছে সময় সাপেক্ষ। পরিকল্পনাটার ক্ষেত্রে আমরা কি দেখেছি, দীর্ঘমেয়াদী, স্বল্পমেয়াদী, তারপর হচ্ছে মধ্যমেয়াদী। সো ডেফিনেটলি এখানে একটা স্পেসিফিক টাইম কনস্ট্রেন্ট বা সময়ের ব্যাপার আছে। সো পরিকল্পনা এখানে সময় সাপেক্ষ একটা ব্যাপার। ব্যয়বহুল বা এক্সপেন্সিভ কেন বলছি? দেখো, তুমি প্রত্যেকটা প্ল্যানকে যদি এক্সিকিউট করতে যাও, অপারেশনাল লেভেল, ট্যাকটিক্যাল লেভেল, স্ট্র্যাটেজিক্যাল লেভেল সব কাজে কিন্তু হচ্ছে তোমার ভালো মতো একটা অর্থ ব্যয় হয়। সো ডেফিনেটলি প্রত্যেকটা পরিকল্পনাই ব্যয়বহুল। সংশোধনের সমস্যা। প্ল্যান যদি তুমি একবার করে ফেলো, সেটা যদি তুমি পরবর্তীতে চেঞ্জ করতে যাও, তার মধ্যে বা পরিকল্পনাটার স্ট্রাকচারে তোমাকে অনেক চেঞ্জ করতে হয়। সো দেখা যায় যে কি, তাইলে হচ্ছে তোমার যারা ওয়ার্কার্স আছে তাদেরকে তুমি একভাবে ট্রেন করেছো তোমার পরিকল্পনাটা বাস্তবায়ন করার জন্য, যদি চেঞ্জেস করো বা চেঞ্জেস আনো তখন তাদেরকে আবার নতুন করে হচ্ছে সব কিছু বলতে হচ্ছে, নতুনভাবে প্রশিক্ষণ, সেমিনার, ওয়ার্কশপের ইউজ করতে হয় বা ব্যবহার করতে হবে, তখন তাদেরকে ওই উপযোগী করে তুলতে হবে তোমাকে। সো সেক্ষেত্রে হচ্ছে সংশোধনের সমস্যা থাকে পরিকল্পনা। উদ্যোগ গ্রহণে বাধা। তুমি একটা পরিকল্পনা যখন নিচ্ছ তখন আলটিমেটলি তুমি চেষ্টা করবা যে হচ্ছে ওই পরিকল্পনার সাথে রিলেটেবল যে উদ্যোগগুলো আছে সেগুলো যেন নাও, কিন্তু তার থেকে বাইরে গিয়ে চিন্তা করা কিংবা হচ্ছে অন্য কোনো উদ্যোগ নেওয়া সেটি কিন্তু তখন তোমার জন্য অনেক বড় একটা ডিফিকাল্টি কিংবা হচ্ছে অনেক বড় একটা ডিসঅ্যাডভান্টেজ হয়ে যায়। সো উদ্যোগ গ্রহণে সেক্ষেত্রে বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে। এবার আসি হচ্ছে উদ্দেশ্য এবং পরিকল্পনার মধ্যে সম্পর্কটা কি। উদ্দেশ্য বলতে বোঝায় প্রতিষ্ঠানের সুনির্দিষ্ট, সময় সংক্ষিপ্ত, টাইম লিমিটেড, বাস্তব এবং পরিমাপযোগ্য বিবৃতি বা অভিপ্রায়কে।
আর এটি প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে সাহায্য করে ডেফিনেটলি। অন্যদিকে পরিকল্পনা হচ্ছে লক্ষ্য অর্জনের কোনো কাজকে কিভাবে কত সময়ে কখন করবে তার অগ্রিম কর্মসূচি বা নকশা। পরিকল্পনা হচ্ছে উদ্দেশ্যের তুলনায় অনেক বেশি টাইম সেটা হচ্ছে নেয়, সময় সাপেক্ষ। উদ্দেশ্যটা হচ্ছে কম সময় সাপেক্ষ, পরিকল্পনাটা বেশি সময় সাপেক্ষ। আর উদ্দেশ্যের ক্ষেত্রে আমরা দেখলাম যে হচ্ছে সুনির্দিষ্ট সময়ে সংক্ষিপ্ত এবং বাস্তব ভিত্তিক। পরিকল্পনার ক্ষেত্রে হচ্ছে এটা আরেকটু ব্রডার সেন্সে যায় এবং আরেকটু বিস্তারিত হয়। সো এটাই হচ্ছে মূল পার্থক্য। তারপরে যদি আমরা আসি সিদ্ধান্ত গ্রহণের ব্যাপার, সিদ্ধান্ত মানে কি বোঝায়? দেখো, সিদ্ধান্ত গ্রহণ বলতে বোঝায় নির্দিষ্ট কাজের বিকল্পগুলো থেকে সর্বোত্তম বিকল্প নির্বাচন করা। এটাকে আমরা নর্মালি বলে থাকি হচ্ছে সিদ্ধান্ত। এখন এর মধ্যে কি আছে? সিদ্ধান্তের মধ্যে প্রথমত দেখো, সিদ্ধান্ত গ্রহণের মধ্যে নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলো দেখা দেয়। এখন এই বৈশিষ্ট্যগুলোর মধ্য দিয়ে যদি আমরা যাই, প্রথমত যেটি আসে সেটি হচ্ছে কি, এতে মূল সমস্যা চিহ্নিত এবং সংজ্ঞায়িত করা হয়। আমি কখন কোনো ডিসিশন নেই যখন হচ্ছে আলটিমেটলি আমি দেখি যে কি সেখানের মধ্যে কোনো প্রবলেম অ্যারাইজ করছে, তখন আমাকে ওই প্রবলেমটা ডিটেক্ট করতে বা শনাক্ত করতে এবং সেই প্রবলেমটার সলিউশন নিতে তখন হচ্ছে আমি সিদ্ধান্ত বা ডিসিশন নেই। তারপরে এতে সমাধানের মাপকাঠি নির্ধারণ করা যায়। আমি কোন ওয়েতে সলিউশনটা করছি বা কোন ওয়েতে আমি সমাধানটা করছি, আমার সমাধানটা কীরকম হচ্ছে, তার ইম্প্যাক্টটা কতটুকু হচ্ছে, কিংবা তার ফিউচারে কতটুকু ইফেক্ট করবে, এই সব কিছু হচ্ছে এখানে বিবেচনা করা হয়। এটা সমাধানের জন্য হচ্ছে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়। ডেফিনেটলি সিদ্ধান্ত নেওয়ার জন্য আমার ইনফরমেশন দরকার। প্রবলেম আছে, ঠিক আছে, প্রবলেমকে সলিউশন করার জন্য আমি ডিসিশন নিচ্ছি, তার জন্য আমার দরকার ইনফরমেশন। যত বেশি ইনফরমেশন হবে তত ইফেক্টিভলি হচ্ছে আমি সলিউশন দিতে পারবো। নিশ্চয়তা, অনিশ্চয়তা এবং ঝুঁকি এই পরিস্থিতির উপর এটি নির্ভরশীল। অবশ্যই আমি যদি কোনো একটা উদ্যোগও নিয়ে থাকি, মনে করো হচ্ছে এন্টারপ্রেনিয়রশিপের ক্ষেত্রে, আমার ডেফিনেটলি হাই লেভেল অফ রিস্ক আছে। এখানে নিশ্চয়তা থাকতে পারে, অনিশ্চয়তা থাকতে পারে, ঝুঁকি তো আছেই। সো সেই সমস্ত ক্ষেত্রে আমাকে ডিসিশন নিতে হয় যে অ্যাকচুয়ালি যদি ঝুঁকি থাকে, ঝুঁকি মোকাবেলার জন্য আমার কতটুকু প্রিপারেশন আছে বা কীভাবে আমি মোকাবেলা করতে পারি সে সম্পর্কে একটা পূর্ব প্রস্তুতি। এটা আমার সিদ্ধান্ত গ্রহণের মধ্যে প্রতিফলিত হতে হবে। এখন হচ্ছে আমরা সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা দেখব। প্রথমত সমস্যা চিহ্নিতকরণ। আমার যে প্রবলেম, সেই প্রবলেমটা আইডেন্টিফাইড হবে যখন আমি সিদ্ধান্ত নিতে চাই, তখন হচ্ছে আমার প্রবলেমের ব্যাপারটি চলে আসে। সিদ্ধান্ত কখন আসে? যখন প্রবলেম আসে, প্রবলেম সলিউশন করার জন্য সিদ্ধান্ত আসে। তারপর হচ্ছে সমস্যা সমাধানের উত্তম পন্থা। আমি যখন প্রবলেমটা সলভ করতে যাব, আমি অনেকগুলো অল্টারনেটিভসের মধ্যে দিয়ে গো থ্রু করব। এখন সেই অল্টারনেটিভসের আমি ইভালুয়েশন করব, অ্যাকচুয়ালি কোনটা থেকে আমি বেস্ট আউটকামটা এনশিওর করতে পারছি, তখন ওইটার বেসিসে হচ্ছে আমি সিদ্ধান্তটা নিব। সো সেক্ষেত্রে সমস্যা সমাধানের সর্বোত্তম একটা পন্থা পাওয়া যায়। তারপর হচ্ছে সমাধানের পথ নির্দেশক। আমি যে সলিউশনটা করতে যাচ্ছি, অ্যাকচুয়ালি আমার সলিউশনটা কতটুকু ইফেক্টিভ হচ্ছে, বা আমার সলিউশনটা আমি কোন ওয়েতে আগালে বা কোন স্ট্র্যাটেজি ফলো করলে দ্রুততার সাথে এবং কম সময়ের মধ্যে আমি সেটা করতে পারি, সেই সমাধানের একটা পথ নির্দেশক হচ্ছে এই সিদ্ধান্ত গ্রহণ। তারপর হচ্ছে কি, জরুরি প্রয়োজনে সহায়তা। সিদ্ধান্ত আমাকে জরুরি প্রয়োজনে সহায়তা করতে পারে কিভাবে? মনে করো একটা ইমার্জেন্সি সিচুয়েশন অ্যারাইজ হলো যে হচ্ছে কি, এখন বাজারে হঠাৎ করে ইনফ্লেশন হয়ে গেছে। এখন সেই সম্পর্কে আমাকে দ্রুত একটা সিদ্ধান্ত নিতে হবে। এখন আমি যদি একটা সিদ্ধান্ত নেই, আলটিমেটলি সেটা আমাকে হচ্ছে আমার প্রয়োজন, মনে করো হচ্ছে আমি সাস্টেইন করতে যাচ্ছি, আমার প্রয়োজন হচ্ছে কারেন্টলি আমি মার্কেটে সাস্টেইন করব। সেই সাস্টেনিংয়ের ক্ষেত্রে বা সাস্টেনেবিলিটি এনশিওর করার ক্ষেত্রে এই ডিসিশন মেকিংটা আমাকে হেল্প করবে। সবার অংশগ্রহণ ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে তো দেখো, তোমার হচ্ছে একেবারে টপ লেভেল ম্যানেজমেন্ট যেহেতু আছে, মিড লেভেল আছে, বটম লেভেল আছে, সবার পার্টিসিপেশন যদি থাকে তখন ডিসিশন মেকিংটা অনেক বেশি ইফেক্টিভ হয়, অনেক বেশি হেল্পফুল হয় প্রসেসটা। তারপর হচ্ছে নেতার ভূমিকা পালন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে। আমি যখন কোনো সিদ্ধান্ত নিব তখন হচ্ছে আলটিমেটলি আমি নেতা বা আমি নিজেকে লিডার বলে মনে করছি, কারণ আলটিমেটলি আমি যে প্রবলেমটা সলভ করছি সেই প্রবলেমটা অনেকজনকে ইম্প্যাক্ট করছে। সো আমি যে সলিউশনটা ড্র করছি সেই সলিউশনটা আলটিমেটলি তাদের সেই প্রবলেমগুলোকে দূর করবে। সো সেক্ষেত্রে আমি একজন নেতা হিসেবে ভূমিকা পালন করছি। তারপর সম্পদ এবং উপকরণের যথাযথ ব্যবহার। সিদ্ধান্তটা এরকম হতে হবে, আমার কাছে যে র মেটেরিয়ালসগুলো আছে, আমার কাছে যে সম্পদগুলো আছে, সেই র মেটেরিয়াল সেই সম্পদগুলো দিয়ে, সেই সীমিত সম্পদ হোক কোনো সমস্যা নেই, সেই সীমিত সম্পদ দিয়ে আমি কিভাবে সর্বোত্তম একটা ব্যবহার নিশ্চিত করতে পারি। তারপরে আসি সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটা কি। প্রথমত আমাকে প্রবলেমটা চিহ্নিতকরণ করতে হবে, আমার সমস্যাটা কোন জায়গায়, এবং সেটাকে সংজ্ঞায়িতকরণ করতে হবে, ডিফাইন করতে হবে। আমার প্রবলেমটা আমি ডিটেক্ট করছি, চিহ্নিতকরণ করছি এবং সেটাকে হচ্ছে আমি ডেসক্রাইব করছি বা সংজ্ঞায়িত করছি। তারপরে অগ্রাধিকার নির্বাচন কিংবা হচ্ছে ডিটারমাইনিং প্রায়োরিটি। সমস্যা অনেকগুলো থাকতে হবে, এখন তার মধ্যে কোনটা মুখ্য সমস্যা, মেইন প্রবলেম, কোনটা গৌণ সমস্যা বা সেকেন্ডারি প্রবলেম, সেটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। আমাকে আগে মেইন প্রবলেমটাই সলভ করতে হবে। আদর্শ মান নির্ধারণ, প্রবলেম সলিউশনের জন্য আমাকে একটা স্ট্যান্ডার্ড সেট করতে হবে। এই স্ট্যান্ডার্ডের বেসিসে হচ্ছে আমি কি করব, আদর্শ মান যেটা আমি সেট করলাম তার বেসিসে হচ্ছে আমি আমার যে প্রসেসিংগুলো আছে,
আমি যে কাজটা করছি, যে সিদ্ধান্ত গ্রহণ করছি, সেই সিদ্ধান্তটাকে হচ্ছে আমি ইভালুয়েট করব। তারপর উপাত্ত এবং তথ্য সংগ্রহ। আমার সিদ্ধান্ত গ্রহণের মূল ভিত্তি হচ্ছে তথ্য এবং উপাত্ত, ডাটা অ্যান্ড ইনফরমেশন। আমার কাছে যত বেশি ডাটা থাকবে, যত বেশি ইনফরমেশন থাকবে, আমার আলটিমেট ডিসিশনটা তত বেশি ইফেক্টিভ হবে। এরপরে আসি, সেটা হচ্ছে কি সমাধানের বিকল্পসমূহ উদ্ভাবন। আমি যে সলিউশনটা করতে যাচ্ছি সেই সলিউশনের আমাকে আরো অল্টারনেটিভস খুঁজতে হবে। এরপরে এই অল্টারনেটিভসগুলোর মধ্য থেকে তাদেরকে হচ্ছে ইভালুয়েট করতে হবে কোন অল্টারনেটিভ থেকে আমি আলটিমেটলি বেস্ট আউটকামটা পেতে পারি, সেটা আমাকে চিহ্নিত করতে হবে। তারপর কি সর্বোত্তম বিকল্প বাছাইকরণ, সব থেকে বেস্ট যে অল্টারনেটিভটা আসবে আমার কাছে আমি সেটিকে বাছাই করব এবং পরবর্তীতে আমার কাজের ক্ষেত্রে আমি সেই অল্টারনেটিভটাকে ইমপ্লিমেন্ট করব। তারপর হচ্ছে পে অফ ম্যাট্রিক্স। পে অফ ম্যাট্রিক্স জিনিসটা কি দেখো, কোনো সমস্যা সমাধানের সম্ভাব্য কৌশল এবং সম্ভাব্য ফলাফল সারিরো এবং হচ্ছে স্তম্ভ কলাম তালিকা আকারে যদি প্রকাশ করা হয় এবং উপস্থাপন করা হয় তখন তাকে হচ্ছে পে অফ ম্যাট্রিক্স বলে। এই যে কৌশল, সমস্যা সমাধানের কৌশল এবং ফলাফল, আমার এক্স্যাক্টলি কি কি স্ট্র্যাটেজি আমি নিতে যাচ্ছি সলিউশনের জন্য এবং তার আউটকামটা কি, সেটাকে যদি হচ্ছে আমি কলাম এবং সারি আকারে দেখি, সেটি হচ্ছে পে অফ ম্যাট্রিক্স। তারপরে যাই সিদ্ধান্ত গ্রহণের সহায়তাকারী উপাদানের মধ্যে কি আছে। প্রথমত আছে হচ্ছে কি প্রজ্ঞা এবং দূরদর্শিতা। ডেফিনেটলি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমাকে হচ্ছে দূরদর্শিতা বা ফোরকাস্টিং ক্যাপাবিলিটি রাখতে হবে। তারপর হচ্ছে শিক্ষা এবং অভিজ্ঞতা, আমার যে নলেজ এবং এক্সপার্টাইজ বা এক্সপিরিয়েন্স সেটাকে হচ্ছে কাজে লাগাতে হবে। তারপর দৃঢ় মনোবল এবং সাহস, আমার মধ্যে স্ট্রং মোরালি অ্যান্ড কারেজ থাকতে হবে। আমি মোরালি কতটুকু স্ট্রং অ্যান্ড আমি কতটুকু সৎসাহসী সেটা আমাকে হচ্ছে আমার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমাকে সেটা দেখাতে হবে। তারপর উপাত্ত এবং তথ্য, আমাকে পর্যাপ্ত পরিমাণ ইনফরমেশন গ্যাদার করতে হবে, যত বেশি পারি তত বেশি ডাটা অ্যান্ড ইনফরমেশন আমি গ্যাদার করব। কর্তৃত্ব অর্পণ, ডেলিগেশন অফ অথরিটি, যে কাজের জন্য ভালো এক্সপার্ট তাকে হচ্ছে সেই অথরিটিটা আমি ডেলিগেট করব। এরপরে হচ্ছে কি আসে দেখো, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কি কি বিষয় আমরা বিবেচ্য করতে পারি। প্রথমত সমস্যা বা লক্ষ্যের প্রকৃতি, এখানের মধ্যে যেটা আসে সেটা হচ্ছে পৌনপুনিক সমস্যা। এই সমস্যাগুলো বারবার বারবার আসতে থাকে, এমন না যে আমি একবার সলভ করলাম ওটা ওখানেই সলভ হয়ে গেল, কিন্তু এই টাইপের সমস্যাগুলো বারবার আসতে থাকে। যেমন যেসব সমস্যা সচরাচর বা প্রতিনিয়ত হতে দেখা যায় সেগুলোকে পৌনপুনিক সমস্যা বলে, যেমন মজুত পণ্য সম্পর্কিত সিদ্ধান্ত। অনুপম সমস্যা তাহলে কোনগুলা, সাধারণত বারবার ঘটে না এরকম স্বতন্ত্র কিংবা ভিন্নধর্মী সমস্যাগুলোকে বলা হয় অনুপম সমস্যা। যেমন কি কারখানায় অগ্নিকাণ্ড, এগুলো কি সচরাচর ঘটে, কিন্তু হচ্ছে পৌনঃপুনিকগুলো সচরাচর ঘটে থাকে আর অনুপমগুলো সচরাচর ঘটে না, কখনো কখনো ঘটে বা দুর্ঘটনাবশত ঘটে, যেমন অগ্নিকাণ্ড। তারপর পৌনঃপুনিক প্রকৃতিটা কি, এই ধরনের সমস্যা মাঝে মধ্যে হয়, যেমন কর্মীদের চাকরি পরিবর্তনে সমজাতীয় প্রতিষ্ঠানের সাথে জোটবদ্ধ হওয়া কিংবা শাখা স্থানান্তর। এটার জন্য অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, হয়তো বা তাদেরকে সেখানে বেশি ফ্যাসিলিটিস দিচ্ছে, সেখানকার ওয়ার্ক এনভায়রনমেন্ট ভালো, কিন্তু এখানে হচ্ছে বা কারেন্টলি হচ্ছে যে অর্গানাইজেশনে কর্মীগুলো আছে সেখানে হয়তো বা তাদেরকে সেই ফ্যাসিলিটি বা ওয়ার্ক এনভায়রনমেন্টটা প্রোভাইড করা হচ্ছে না, যে কারণে তারা আলটিমেটলি সুইচ করছে। তারপর সিদ্ধান্ত পরিস্থিতি, ডিসিশন সিচুয়েশন, এটাও আলটিমেটলি কি করছে আমার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, এটা আমাকে বিবেচ্য করতে হয় আমি কোন সিচুয়েশনে দাঁড়িয়ে ডিসিশনটা নিচ্ছি, এখন এর ইম্প্যাক্ট ইন ফিউচারে কি কি আসতে যাচ্ছে সেটা আমাকে চিন্তা করতে হবে। তারপর হচ্ছে কি বিবেচ্য বিষয়ের মধ্যে যৌক্তিক বিশ্লেষণ, আমাকে হচ্ছে যৌক্তিকভাবে বিশ্লেষণ করতে হবে, চিন্তা করতে হবে র্যাশনালি, আমার থিঙ্কিংটা যেন হচ্ছে ইরেশনাল না হয়। আমার কারেন্টলি যে ফ্যাক্টরসগুলো আছে সবগুলো ফ্যাক্টরসের মধ্যে দিয়ে গোত্র করতে হবে। ফ্যাক্টরস বলতে বোঝাচ্ছে আমার ইকোনমিক কন্ডিশন, আমার কারেন্টলি মার্কেট কন্ডিশন, কাস্টমার ডিমান্ড, সব কিছু মিলে আমাকে যৌক্তিক একটা বিশ্লেষণ করতে হবে। কর্তৃত্ব অর্পণ, যেই কাজে ভালো সেই কাজে হচ্ছে আমি তাকে অথরিটিটা ডেলিগেট করব। তারপর হচ্ছে এই সময় কিংবা হচ্ছে টাইম, একটা স্পেসিফিক টাইম পিরিয়ড থাকবে এবং টাইমের কথা মাথায় রেখে হচ্ছে আমাকে কাজগুলো করতে হবে। এরপরে দেখবো হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়নের ক্ষেত্রে কি কি সমস্যা থাকতে পারে। প্রথমত কি অসম্পূর্ণ তথ্য, তথ্য হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মূল ভূমিকা পালন করে। তো তথ্য যদি এখানে আমার ইনকমপ্লিট থাকে, অসম্পূর্ণ থাকে, ডেফিনেটলি সেটা আমার জন্য হেল্পফুল হবে না। বিকল্প নির্ধারণের ত্রুটি, আমি অল্টারনেটিভস অনেকগুলো খুঁজবো ডেফিনেটলি, কিন্তু সেই জায়গায় অল্টারনেটিভস ফাইন্ড আউট করতে যদি আমার প্রবলেমস ফেস করতে হয় তখন আলটিমেটলি সিদ্ধান্ত গ্রহণে কিন্তু আমি ত্রুটি বা প্রবলেম ফেস করব। আমার যদি ফাইন্যান্সিয়াল কনস্ট্যান্ট, আর্থিক বাধা থাকে, আর্থিকভাবে যদি আমি সীমাবদ্ধতা দেখতে পাই, মানে আমার যে পরিমাণ অর্থ থাকার কথা কোনো একটা প্রকল্পে যদি আমি বিনিয়োগ করতে চাই সেই পরিমাণ অর্থ যদি আমার না থাকে তখন আলটিমেটলি আমার সিদ্ধান্ত নিতে প্রবলেম ফেস করতে পারি। অনীহা এবং অদক্ষতা, আমার যদি কাজের প্রতি মোটিভেশন না থাকে, আমার যদি কাজের প্রতি এক্সপার্টাইজ না থাকে তখন আলটিমেটলি ডিসিশনটা ইফেক্টিভ হবে না। তারপর হচ্ছে পক্ষপাতিত্বের প্রবণতা, টেন্ডেন্সি অফ বায়াসনেস, আমি যদি বায়াসড হয়ে যাই
তখন আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে আমার সিদ্ধান্ত বা আমি যে ডিসিশনটা নিতে যাচ্ছি সেটি তখন অর্গানাইজেশনাল পার্সপেক্টিভ থেকে কখনোই শতভাগ সাফল্যমণ্ডিত হবে না বা ইফেক্টিভ হবে না। তারপর পরিস্থিতি চিহ্নিতকরণে ব্যর্থতা, আমার কারেন্ট সিচুয়েশনটা কীরকম, সিচুয়েশনের মধ্যে অনেক কিছু আছে, যেমন হচ্ছে ইকোনমিক্যাল ইনফ্লেশন, তারপর হচ্ছে চেঞ্জেস ইন মার্কেট ডিমান্ড, কাস্টমার প্রায়োরিটি, এই সমস্ত কিছু আমাকে চিহ্নিত করতে হবে। সো পরিস্থিতি চিহ্নিতকরণে যদি আমি ব্যর্থ হই তখন কিন্তু আমার যে সিদ্ধান্ত গ্রহণ সেই প্রক্রিয়াটা স্থিতিশীল কিংবা হচ্ছে ভালো হবে না। তারপর প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, সমস্যা সমাধানের উপায়, আমাকে যত পারি তত বেশি তথ্য সংগ্রহ করতে হবে যেগুলো আমার যে ডিসিশন মেকিং প্রসেস তার সাথে রিলেভেন্ট। তারপর সঠিক বিকল্প নির্বাচন, আমি যে অল্টারনেটিভসটা বাছাই করছি তার যে বেস্ট আউটকাম, আমাকে অন্যান্য অল্টারনেটিভসের মধ্যে দিয়ে গো থ্রু করে আমাকে বুঝতে হবে যে এটার থেকে আমি বেস্ট আউটকামটা পাচ্ছি, অন্যগুলোর থেকে পাচ্ছি না। তারপর আর্থিক সীমাবদ্ধতা দূর করার জন্য আমি কী কী করতে পারি, ব্যাংক থেকে লোন নিতে পারি, কিংবা হচ্ছে বর্তমানে অনেকগুলো অর্গানাইজেশন আছে কিংবা হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশনও আছে যারা হচ্ছে লোন দিয়ে থাকে বিজনেসের ক্ষেত্রে। সো এইভাবে আমি আমার আর্থিক সীমাবদ্ধতা দূর করতে পারি। দক্ষ জনশক্তি, আমি ট্রেনিং, তারপর হচ্ছে ওয়ার্কশপ, সেমিনার, এগুলো ইউজ করতে পারি আমার জনশক্তিকে দক্ষ করার জন্য। আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করতে পারি, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট রেগুলারলি হচ্ছে, র্যাপিডলি হচ্ছে, নিউ নিউ যে টেকনোলজিগুলো আসছে মার্কেটে তখন সেই টেকনোলজিগুলোর সাথে হচ্ছে আমি আমার যে ওয়ার্কফোর্স তাদেরকে হচ্ছে ইন্ট্রোডিউস করাতে পারি এবং তাদেরকে সেই অনুযায়ী চেঞ্জেস করতে পারি। এরপরে আসি হচ্ছে একটা এমসিকিউতে, স্থায়ী পরিকল্পনা বলতে কি বোঝায়? যেই পরিকল্পনাগুলা বারবার অনুসৃত হয়, অনুরূপ সমস্যা সমাধানে তাকে হচ্ছে আমরা স্থায়ী পরিকল্পনা বলি। পরিকল্পনা হচ্ছে একটি বুদ্ধিভিত্তিক প্রক্রিয়া। বুদ্ধিভিত্তিক কেন বলছি? এর মধ্যে কি কি আছে? ক্রিয়েটিভিটি, ইনোভেশন, নভেলটি বা নতুনত্ব, আলটিমেটলি এই সব কিছু কিন্তু থাকছে। তার পাশাপাশি যেটি থাকছে সেটি হচ্ছে কি বুদ্ধিবৃত্তিক চিন্তা। এই যে বুদ্ধিবৃত্তিক প্রক্রিয়া কেন বলছি, এর মধ্যে তোমার ব্যক্তিগত যে হচ্ছে তোমার থট প্রসেস, পার্সোনাল যে থট প্রসেস, তোমার পার্সোনাল যে স্কিল, তোমার যে চিন্তাধারা, মতাদর্শ, ভাবধারা, সব কিছুর প্রতিফলন, তোমার ক্রিয়েটিভিটি, তোমার সৃজনশীলতা, নতুনত্ব, নভেলটি, সব কিছুর প্রতিফলন ঘটাচ্ছে হচ্ছে তুমি আলটিমেটলি তোমার এই পরিকল্পনার মধ্যে। সো সেই জন্যই এটিকে একটি বুদ্ধিবৃত্তিক প্রক্রিয়া হিসেবে অভিহিত করা হয়। এখন আমরা গ নাম্বারটা দেখব। শুভ্রা একটি ইলেকট্রনিক কোম্পানির মহাব্যবস্থাপক। তার প্রতিষ্ঠান টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন ইত্যাদি উৎপাদন এবং বাজারজাত করে। প্রতিষ্ঠানের মূল লক্ষ্যকে বিবেচনা করে প্রধান প্রধান কাজের জন্য পৃথক পৃথক পরিকল্পনা করে থাকে। সময়ের পরিবর্তনের ফলে ক্রেতাদের চাহিদা এবং রুচি দ্রুত পরিবর্তন হচ্ছে, তাই প্রতিযোগিতায় টিকে থাকার জন্য উৎপাদন, ক্রয়, বিপণন, শ্রমিক, কর্মী প্রভৃতি বিভাগের পরিকল্পনার মধ্যে সমন্বয় করেন। এরপরে দেখো, এর ফলে শুভ্রা প্রতিষ্ঠান অনিশ্চয়তা এবং পরিবর্তনশীলতা সহজে মোকাবিলা করতে পারে এবং সহজে সফলতা পাচ্ছে। তো সংগঠন কাঠামোর ভিত্তিতে শুভ্রার পরিকল্পনাটি কোন ধরনের? এখানে দেখো পরিকল্পনাটি কোন ধরনের। শুভ্রার পরিকল্পনাটা কি ছিল? প্রথমত হচ্ছে সে এই যে চেঞ্জেসগুলো আসছে সময়ের পরিকল্পনার ফলে, সময়ের পরিবর্তনের ফলে ক্রেতাদের যে হচ্ছে ডিমান্ড, কাস্টমার ডিমান্ড, তারপর হচ্ছে তাদের চয়েস, সব কিছুর কিন্তু এখানে চেঞ্জেস হচ্ছে। তারপর ওই চেঞ্জেসটার সাথে সে খাপ খাওয়ানোর জন্য এবং মার্কেটে সাস্টেইন করার জন্য হচ্ছে সে কি কি করছে, উৎপাদন, ক্রয়, তারপর হচ্ছে বিপণন, শ্রমিক, কর্মী, এই সমস্ত বিভাগের মধ্যে পরিকল্পনার সমন্বয় করছে। সো আলটিমেটলি এই পরিকল্পনার টাইপটা কি ধরনের, তোমাকে পরিকল্পনার যতগুলো টাইপ আমি পড়িয়েছি তার মধ্যে থেকে তোমাকে এটা সিলেক্ট করতে হবে এবং তার সাথে এখানের কোন কোন ক্যারেক্টারিস্টিক্সগুলো মিল পাওয়া যাচ্ছে সেটা তোমাকে আইডেন্টিফাই করে লিখতে হবে এবং সাজিয়ে হচ্ছে ওই পয়েন্টগুলো লিখবা। অ্যান্ড লাস্টলি একটা কনক্লুশন ড্র করবা যে কি আলটিমেটলি এই পরিকল্পনাটা তার কাঠামোতে কিংবা হচ্ছে তার যে সংগঠন সেই সংগঠনের মধ্যে কীরকম কিভাবে কাজ করছে ওই পরিকল্পনার স্ট্রাকচারটা। এরপরে যদি আমরা আসি ঘ নাম্বারে, শুভ্রার সফলতার পিছনে পরিকল্পনার গুরুত্বের কোন বিষয়টি অধিক ভূমিকা রেখেছে? পরিকল্পনার গুরুত্বের মধ্যে আমরা একটা জিনিস দেখেছিলাম, সেটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি কিংবা নমনীয়তা, যার মধ্যে আলটিমেটলি কী ছিল যে চেঞ্জেস যখন আসবে মার্কেটের মধ্যে সেই চেঞ্জেসের সাথে হচ্ছে খাপ খাইয়ে নিতে হলে তোমার আলটিমেটলি যে অপারেশনাল অ্যাক্টিভিটিস কিংবা হচ্ছে অন্যান্য যে কাজ আছে তার মধ্যে হচ্ছে চেঞ্জেস আনতে হবে এবং সংশোধন করতে হবে। শুভ্রা কিন্তু সেই কাজটা করেছে। সো এইগুলা আলটিমেটলি পরিকল্পনার গুরুত্বের কোন বিষয়টার সাথে যায় তোমাকে সেটা আইডেন্টিফাই করতে হবে এবং সুন্দর করে বিভিন্ন পয়েন্ট দিয়ে এটা গোছায় লিখবা। সো এই গেল হচ্ছে আমার সৃজনশীল।
এখন আমরা কিছু এমসিকিউস দেখব যেগুলো হচ্ছে বোর্ড কোয়েশ্চেনে আর অ্যাডমিশন এসেছিল। এখানে প্রথমটা কি, ব্যবস্থাপনার প্রাথমিক কাজ কি, আমাকে প্রথমত একটা পরিকল্পনা নির্ধারণ করতে হবে। প্ল্যানিংটা হচ্ছে একদম মেইন কাজ ব্যবস্থাপনার। কোনো কাজের আগাম রূপরেখা তৈরি করাকে বলা হয় পরিকল্পনা, স্বাভাবিক একটা শব্দ, এটা আমরা সবাই জানি। নিয়ন্ত্রণের ভিত্তি কোনটি, নিয়ন্ত্রণের ভিত্তির আমি কিভাবে কন্ট্রোল করছি সেটা হচ্ছে আলটিমেটলি আমি প্ল্যানিংটা কীরকম সেই প্ল্যানিংয়ের উপর ডিসাইড করে, আমার পরিকল্পনাটা কীরকম তার উপর ডিসাইড করে হচ্ছে আমি কন্ট্রোল সিস্টেমটা এনশিওর করছি। তারপরে যেটা আছে সেটা হচ্ছে কি, পরিকল্পনা প্রণয়নের প্রথম ধাপ হচ্ছে কি ভবিষ্যৎ মূল্যায়ন। ফিউচারে কি হতে যাচ্ছে, ভবিষ্যতে এটার ইম্প্যাক্ট কতটুকু পড়তে যাচ্ছে সেটা আমাকে আগে দেখতে হচ্ছে, তার বেসিসে আমি পরিকল্পনা করছি। তারপরে আসি, ব্যবস্থাপনার কোন কাজকে চিন্তাশীল প্রক্রিয়া বলা হয়। পরিকল্পনাকে চিন্তাশীল কেন বলা হয়, কারণ এটি একটি বুদ্ধিবৃত্তিক প্রক্রিয়া। এই কারণে হচ্ছে এটিকে চিন্তাশীল প্রক্রিয়া বলা হয়। একটি পরিকল্পনার সমাপ্তির সাথে সাথে অন্য পরিকল্পনা সক্রিয় হওয়াটাকে কি বলা হয়, নিরবচ্ছিন্নতা। নিরবচ্ছিন্নতার কনসেপ্টে আমরা কি দেখেছি, যে পরিকল্পনা কিন্তু হচ্ছে একটা সময়ের জন্য করলাম ওখানেই শেষ হয়ে গেল, ব্যাপারটা সেরকম না। একটা পরিকল্পনা শেষ মানে আরেকটা পরিকল্পনা শুরু, সেই জন্য ওইটা হচ্ছে আলটিমেটলি আমার নিরবচ্ছিন্নতা কিংবা কন্টিনিউইটির কনসেপ্টটাকেই নিয়ে আসে। তাইলে এরপরে কি আসে আমার, কোন বৈশিষ্ট্য অনুযায়ী পরিকল্পনা পরিবর্তিত পরিবেশের সাথে সামঞ্জস্য বিধান করে, সেটা হচ্ছে কি পূর্বানুমান কিংবা হচ্ছে ফোরকাস্টিং। আচ্ছা এটা তো না, আলটিমেটলি সেটা হচ্ছে কি নমনীয়তা। এখানে কি কি আছে, কোন বৈশিষ্ট্য অনুযায়ী পরিকল্পনা পরিবর্তিত পরিবেশের সাথে সামঞ্জস্য বিধান করে। এই যে যথার্থতা হবে না, সারল্য হবে না, নমনীয়তা। নমনীয়তাটা কেন হবে, একটু আগের সৃজনশীলটাতে আমরা যেটা দেখলাম যে হচ্ছে চেঞ্জেস ইন কাস্টমার ডিমান্ড, তারপর হচ্ছে ইকোনমিক, টেকনোলজি, আলটিমেটলি এই সব কিছুর সাথে হচ্ছে ফ্লেক্সিবল হতে হবে। তো এটা হচ্ছে আলটিমেটলি কি করে, এই নমনীয়তার ব্যাপারটিকে ইন্ডিকেট করে। তারপরে যদি আসি, পরিকল্পনা কিসের মাধ্যমে ঝুঁকি এবং অনিশ্চয়তা দূর করে, সেটা হচ্ছে ফোরকাস্টিং কিংবা পূর্বানুমান। যখন আমি আগে থেকেই চিন্তা করছি যে আমার এখানে কি কি ঝুঁকি বা প্রবলেমস আসতে পারে। তারপর হচ্ছে কি, উত্তম পরিকল্পনার অন্যতম বৈশিষ্ট্য কোনটি, উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্য হচ্ছে কি ধারাবাহিকতা, এটাকে ধারাবাহিক হতে হবে পরিকল্পনাটাকে। তারপর পরিকল্পনার সীমাবদ্ধতা কোনটি, সীমাবদ্ধতার মধ্যে যেটি আসে সেটি হচ্ছে কি সুস্পষ্টতা, তো হচ্ছে কখনোই সীমাবদ্ধতা হতে পারে না। গ্রহণযোগ্যতা, অবশ্যই পরিকল্পনাকে গ্রহণযোগ্য হতে হবে, বাস্তবমুখী হতে হবে। কাজে এটা হচ্ছে অনমনীয়তা, এটা কিন্তু এখানে কোনোটার সাথেই যাচ্ছে না, সো এটা হচ্ছে আমার এখানে সীমাবদ্ধতা। তারপরে আসি, এখন আমরা হচ্ছে অ্যাডমিশনের কোয়েশ্চেন সলভ করব। তো এখানের মধ্যে দেখো, একটি নির্দিষ্ট সময়ের জন্য একটি নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে এককালীন যে পরিকল্পনা করা হয়, এককালীন পরিকল্পনাটাকে আমরা বলে থাকি হচ্ছে প্রজেক্ট। SWOT এর ফুল ফর্ম কি, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটিস অ্যান্ড থ্রেটস। এটা হচ্ছে আনসার সি, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটিস অ্যান্ড থ্রেটস, SWOT অ্যানালাইসিস। নিচের কোনটি পরিকল্পনা প্রণয়নের ধাপ নয়, পরিকল্পনা প্রণয়নের ধাপ নয় কোনটি, সেটা হচ্ছে কি কর্মী নির্বাচন। কর্মী নির্বাচন কখনোই পরিকল্পনা প্রণয়নের ধাপ নয়। আচ্ছা, বিভাগীয়করণ বা তোমার প্রত্যেকটা ডিপার্টমেন্টে ভাগ করার যে প্রক্রিয়াটা, সেটা নিচের কোনটির অংশ, ডেফিনেটলি পরিকল্পনা প্রক্রিয়ার অংশ। পরিকল্পনা প্রক্রিয়ার মধ্যে আমি প্রত্যেকটা ডিপার্টমেন্টের কাজ ফিক্স করছি, ডিপার্টমেন্টের অ্যাক্টিভিটিস ফাইন্ড আউট করছি। তারপর হচ্ছে কি, এরপরে কি আছে দেখি, কোনটি স্থায়ী পরিকল্পনা নয়। স্থায়ী পরিকল্পনা নয় সেটা হচ্ছে কি কর্মসূচি। কর্মসূচি একটি স্পেসিফিক টাইম পিরিয়ডের জন্য নেওয়া হয়, ওই স্পেসিফিক টাইম পিরিয়ডের পরে হচ্ছে ওই পরিকল্পনাটা ওখানেই শেষ। তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। তোমাদের কোনো কনফিউশন থাকলে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারো, কিংবা হচ্ছে গ্রুপে পোস্ট দেওয়ার মাধ্যমেও জানাতে পারো। সো সবার জন্য শুভকামনা, টাটা।